এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য ওয়ান শট রিস্টার্ট কোর্সে এটা হচ্ছে 2 নাম্বার ক্লাস। এই ক্লাসটা হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টারের উপর। তো আমাদের এই ওয়ান শট রিস্টার্ট কোর্সটা রুট শিডিউল, এটা তোমরা ইউটিউবে সবগুলো ক্লাস একদম ফ্রিতে করতে পারবে। যদি তোমরা এই ক্লাসের পিডিএফ চাও, বায়োলজিতে স্পেশালি তোমাদের ক্লাসের পিডিএফটা খুব বেশি দরকার, তো ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য তোমাদেরকে রুটস এডু অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপের নাম হচ্ছে রুটস এডু। এটা হচ্ছে তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, এবং প্লে স্টোরে গিয়ে অ্যাপটা ডাউনলোড করার পরে তোমরা এই জায়গাতে গোল সিলেক্ট করবে এইচএসসি। এইচএসসি সিলেক্ট করার পরে এই জায়গাতে ওয়ান শট রিস্টার্ট নামে একটা কোর্স চলে আসবে, সেখানে জাস্ট এনরোল বাটনে ক্লিক করে দিবে। তাহলেই হচ্ছে তোমরা আমাদের এই সবগুলো ওয়ান শট রিস্টার্ট কোর্সের ক্লাস এবং এই ক্লাসের সাথে পিডিএফ একসাথে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। এই চ্যাপ্টার কোষ বিভাজন যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের সাজেশন হচ্ছে এখানে দেয়া আছে, এবং মজার ব্যাপার হচ্ছে এই সাজেশন থেকে 2023 সালের এইচএসসি পরীক্ষায় সকল বোর্ডে 99% কমন আসছে। ঠিক আছে, দুই একটা বোর্ডে দুই একটা কোশ্চেন একটু হয়তো এই সাজেশনের বাইরে থেকে আসছে, বাট মোরলেস এখান থেকেই হচ্ছে কোশ্চেন এইচএসসি তে আসছে। তো আমাদের কি কি পড়তে হবে কোষ বিভাজন চ্যাপ্টারে? মাইটোসিসের প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, অর্থাৎ মাইটোসিসের প্রত্যেকটা ধাপ আমাদের পড়তে হবে। মাইটোসিসের গুরুত্ব, অনিয়ন্ত্রিত মাইটোসিস, এর মধ্যে এই মাইটোসিসের গুরুত্ব এটা বেশি ইম্পর্টেন্ট, অনিয়ন্ত্রিত মাইটোসিস লেস ইম্পর্টেন্ট। দেন আসা হচ্ছে মায়োসিস 2 এর ধাপসমূহ কেন মাইটোসিসের মতো। মানে আমরা জানি যে মায়োসিস 2 এটা হচ্ছে পুরোপুরি মাইটোসিসের মতোই, তো এইটা কেন মাইটোসিসের মতো এটা ব্যাখ্যা করতে হবে ছবি সহ। প্যাকাইটিন ধাপ ভেরি মাচ ইম্পর্টেন্ট মায়োসিস 1 এর। ক্রসিং ওভার ভেরি মাচ ইম্পর্টেন্ট। তার সাথে হচ্ছে মায়োসিসের গুরুত্ব, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে লেখা আছে যে এই চ্যাপ্টার থেকে তুমি যদি একটা টপিক পড়ো এইচএসসির জন্য, তাহলে মায়োসিসের গুরুত্ব পড়বা। এরপরে আছে হচ্ছে জাইগোটিন, ডিপ্লোটিন ধাপ, মাইটোসিস মিওসিসের পার্থক্য, কেন মায়োসিসে বৈচিত্র্য তৈরি হয়, এই কোশ্চেন গুলো হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষার জন্য জানতে হবে। ঠিক আছে, তো চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। আমরা শুরু করব হচ্ছে অ্যামাইটোসিস দিয়ে। তো কোষ বিভাজনের ভূমিকা এটাতে একটু দেখে নাও। কোন বিজ্ঞানী হচ্ছে কোষ বিভাজন প্রথম লক্ষ্য করছে? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। কিভাবে মনে রাখবা? সে সামুদ্রিক স্যালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করছে। তো চিন্তা করো, ওয়াল্টার নামটার মধ্যে যদি এলটা সরায় দাও, নামটা শুনতে মনে হয় ওয়াটারের মতো, তাই না? তো সামুদ্রিক মানেই কি? সমুদ্র মানেই ওয়াটার। তো ওয়াটার কি করছে? সমুদ্রের মধ্যে যে স্যালামান্ডার থাকে সেখানে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করছে। আর এখানে একটা সুন্দর তত্ত্ব আছে, সেটা কি? কোষ থেকে কেবল কোষ সৃষ্টি হতে পারে, এটা বলছে রুডলফ ভিরশাও। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এবার আমরা দেখি যে কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস। তো অ্যামাইটোসিস এই নামটার মধ্যেই দেখো এ আছে, তাই না? এ মানে কি? বায়োলজিতে তোমাদেরকে বলা হয়েছে, বায়োলজিতে এ মানে হচ্ছে না। তো অ্যামাইটোসিস মানে মাইটোসিস না। দেখো, মাইটোসিস কোষ বিভাজনে 5টা ধাপ আছে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কিন্তু এই অ্যামাইটোসিস কোষ বিভাজনের মধ্যে কোনো ধাপ নাই, এই কারণে এটাকে বলা হয় অ্যামাইটোসিস। মানে মাইটোসিসের মতো এত জটিল না এটা। অ্যামাইটোসিস প্রক্রিয়া কি হয়? এই যে নিউক্লিয়াসটা জাস্ট 2 ভাগে ভাগ হয়ে যায় এবং 2টা কোষে পরিণত হয়, মাঝখানে কোনো ধাপ নাই। অ্যামাইটোসিস কোথায় ঘটে? অ্যামাইটোসিস হচ্ছে আদিকোষী যত ধরনের প্রাণী আছে সবগুলোতে ঘটে, এবং এই অ্যামাইটোসিস কোথায় ঘটে এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ঠিক আছে, তো কিভাবে মনে রাখবা? আদিকোষ কি কি আছে? আমরা প্রথম অধ্যায়ে, বোটানির প্রথম অধ্যায়ে দেখছি যে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে আদিকোষ। তার সাথে আরো কিছু আদিকোষী প্রাণী জেনে নাও: অ্যামিবা, ইস্ট, মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ পর্দা, মাছের ডিম গঠনের প্রারম্ভিক পর্যায়ে, এইসব জায়গাতে হচ্ছে অ্যামাইটোসিস ঘটে। তো অ্যামাইটোসিস আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা খ নাম্বারে মাঝে মাঝে আসে, বাট গ ঘতে অ্যামাইটোসিস আসে না। এবার কোষ কিন্তু বিভাজিত হইতে পারে না। এরকম কি কি কোষ আছে মানুষের দেহে? দেখো, পরিণত জনন কোষ বা গ্যামেট, মানে যখন শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয়ে যায়, যেমন ধরো এই একটা শুক্রাণু তৈরি হয়ে গেছে, এই যে এটা একটা কমপ্লিট শুক্রাণু, এই শুক্রাণুটা আর বিভাজিত হইতে পারবে না। ঠিক আছে, এই কথাটা বলা হয়েছে। প্রাণীদের স্নায়ুকোষ, হৃৎপেশী কোষ, পেশি কোষ, সকল পরিণত রক্তকোষ, এগুলো হচ্ছে বিভাজিত হয় না। তোমরা জানো যে আমাদের 120 দিন পর পর হচ্ছে নতুন করে আরবিসি তৈরি হয়, আমাদের আরবিসি গুলো 120 দিন পর পর মারা যায়। তারপরে পেশি কোষ, তাহলে তোমরা বলবা যে ভাইয়া তাহলে বডি বিল্ডারদের যে মাসেল তো বড় হয় সেটা কিভাবে? দেখো, বডি বিল্ডারদের পেশি সাইজে বড় হয়, অর্থাৎ আমাদের পেশির সাইজ হচ্ছে ছোট, বডি বিল্ডারদের পেশির সাইজ হচ্ছে বড়, কিন্তু সংখ্যা সেম।
হৃৎপেশি কোষ, প্রাণীদেহের স্নায়ু কোষ। হৃৎপেশি কোষ জন্মের সময় যতগুলো থাকে একদম মৃত্যুর আগ পর্যন্ত, মানে পরিণত হওয়ার পর থেকে, মানুষ পরিণত হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সেম সংখ্যক হৃৎপেশি কোষ এবং স্নায়ু কোষ থাকে। এই কারণেই স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক করলে যদি ব্রেনের অথবা হার্টের কোনো কোষ নষ্ট হয়ে যায়, সেটা আর কখনো সেই কোষটা রিপ্লেস হতে পারে না। ঠিক আছে, এই কারণেই হার্ট অ্যাটাক বা স্ট্রোক এগুলো বেশ খারাপ জিনিস। এবার চলে আসো কোষ চক্র। কোষ চক্র মানে মনেই হচ্ছে যে কোন একটা চক্রের কথা বলা হয়েছে, তাই না? তো কোষ চক্র জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিস, এটা দেখতে একটু হিজিবিজি লাগতেছে, বাট আমি সহজ করে দেই। জিনিসটা হচ্ছে একটা কোষ বিভাজনের সময় যে চক্রের মধ্য দিয়ে যায় সেটাকেই বলা হয় কোষ চক্র। কি বলছি? একটা কোষ বিভাজনের সময় যে চক্রের মাধ্যমে বিভাজিত হয় সেটাকেই বলা হয় কোষ চক্র। তো কোষ চক্রটা শুরু হয় হচ্ছে এই জায়গা থেকে, এই যে এই জায়গা থেকে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস লিখে দিই, এটা হচ্ছে মাইটোসিস। একটা কোষ যদি বিভাজিত হতে চায় তাহলে কোষের বিভাজনটা শুরু হয় এখান থেকে। তো ধরো এই কোষটা বিভাজিত হইতে চায়, এই কোষটা প্রথমে গ্যাপ 1 দশার মধ্যে আসে, তারপরে গ্যাপ 2 দশা, তারপরে এস দশায় আসে, তারপরে গ্যাপ 2 দশায় আসে, তারপরে সে মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়। এবং এই যে কোষ বিভাজনের 90 থেকে 95% সময়ই এইটুকু জায়গার মধ্যে হচ্ছে ব্যয় হয়। এই যে এইটুকু জায়গার মধ্যে 90 থেকে 95% সময় ব্যয় হয়। আর আমরা 9-10-এ যে মাইটোসিস পড়ছি, সেই মাইটোসিসটা হচ্ছে মাত্র এইটুকু জায়গা, সেটা হচ্ছে মাত্র 5 থেকে 10% সময় ব্যয় হয় কোষ বিভাজনের। ঠিক আছে, তো কোষ বিভাজনের সময় কোষ যে চক্রের মধ্য দিয়ে যায় সেটাকে বলা হয় কোষ চক্র। এই জায়গায় দেখো এখানে একটা কোষ আছে, বাট যখন কোষ চক্রটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে কয়টা কোষ তৈরি হবে? এই জায়গায় তৈরি হবে 2টা কোষ। বোঝা গেছে? আচ্ছা, তাহলে কোষ চক্রের সংজ্ঞা আমরা কয়েকবার শিখে ফেলছি। এইবার চলে আসো আমরা কোষ চক্রের মধ্যে যে 2টা স্টেপ আছে, একটা হচ্ছে ইন্টারফেস, যেটা হচ্ছে এই যে এইটা দেখানো হয়েছে, এই ইন্টারফেসটা আর মাইটোটিক ফেজটা, এই দুইটা নিয়ে আমরা জানবো। তো ইন্টারফেস নিয়ে আমরা জানি ইন্টারফেসের মধ্যে 3টা দশা আছে। ফেজ মানে দশা বা সময়। তো এইটুকু সময়ের মধ্যে হচ্ছে 3 ভাগে ভাগ করা আছে। প্রথমটাকে গ্যাপ 1। গ্যাপ 1-এ কি হয়? গ্যাপ 1-এ হচ্ছে কোষটা ডিসিশন নেয় যে আমি কি বিভাজন, কোষটা কি বিভাজন করবে নাকি কোষটা বিভাজন করবে না। এই ডিসিশনটা হচ্ছে গ্যাপ 1-এ নেওয়া হয়। এবং যখনই কোষ ডিসিশন নিয়ে নেয় যে সে বিভাজন করবে, তখন এই জায়গায় একটা প্রোটিন তৈরি হয় যেটার নাম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এই সাইক্লিন হচ্ছে একটা প্রোটিন, আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এটা হচ্ছে একটা এনজাইম। তো যখনই সাইক্লিন নামক প্রোটিনটা তৈরি হয়, তখন এই যে এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এনজাইম এটা কোষ বিভাজনের জন্য রেডি হয়ে যায়। তোমরা বলবা যে ভাইয়া এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এনজাইমটা তৈরির দরকারটা কি? এই যে এই কোষটা বিভাজন হওয়ার সিদ্ধান্ত নিছে না, এই কোষ বিভাজন প্রক্রিয়া পুরোটাই নিয়ন্ত্রণ করবে হচ্ছে এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এই কারণে কোষ বিভাজনের ডিসিশন নেওয়ার সাথে সাথে এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস প্রোটিনটা তৈরি হয়। আমি বারবার প্রোটিনটার নাম বলতেছি যাতে তোমাদের মাথায় প্রোটিনটার নাম মুখস্থ হয়ে যায়। এইবার এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কি করে? কোষ বিভাজনের জন্য প্রস্তুতি নিতে থাকে। তো কোষ বিভাজনের জন্য কি কি লাগবে? বিভিন্ন প্রোটিন লাগবে, আরএনএ লাগবে এবং ডিএনএ রেপ্লিকেশনের উপাদান তৈরি করা লাগবে। এই জিনিসগুলো হচ্ছে এই গ্যাপ 1 দশাতেই কমপ্লিট হয়। বোঝা গেছে? আচ্ছা, এখন এই জায়গাতে দেখো সিপি নামে একটা জিনিস লিখে রাখছি আমি, এটা হচ্ছে চেক পয়েন্ট 1। এই যে কোষ বিভাজন হচ্ছে, কোষ বিভাজন হওয়ার সময় 2টা চেক পয়েন্ট পার হওয়া লাগে। এখানে একটা চেক পয়েন্ট গ্যাপ 1 আর এস দশার মধ্যে, এবং এই জায়গায় একটা চেক পয়েন্ট গ্যাপ 2 এবং এম দশার মধ্যে। তো এই চেক পয়েন্টে কি চেক করা হয়? এই চেক পয়েন্টে চেক করা হয় যে কোষ বিভাজনের ডিসিশন কি নেওয়া হয়েছে? হ্যাঁ, কোষ বিভাজনের ডিসিশন নেওয়া হয়েছে। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কি তৈরি হয়েছে? হ্যাঁ, তৈরি হয়েছে। প্রোটিন, আরএনএ, ডিএনএ রেপ্লিকেশনের উপাদান কি তৈরি হয়েছে? হ্যাঁ, এগুলো তৈরি হয়েছে। ওকে, তাইলে হচ্ছে এই কোষটা চেক পয়েন্ট পার করে এখানে আসতে পারে। বোঝা গেছে? ওকে, ফাইন। আচ্ছা, ধরো এই কোষের মধ্যে ক্রোমোজোম আছে হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম আছে। আচ্ছা, তো এই চেক পয়েন্টটা যখন পার হয়েছে তখনও এই কোষের মধ্যে কিন্তু 2n সংখ্যক ক্রোমোজোমই আছে। এই জায়গায় কিন্তু ক্রোমোজোমের কোনো চেঞ্জ হয় নাই। এইবার চলে আসো এস দশা। এস দশাটার মানে হচ্ছে সিনথেসিস দশা। সিনথেসিস মানে সংশ্লেষণ বা তৈরি করা। কি তৈরি করবে?
এই যে টোয়াইস এন ক্রোমোজোম সংখ্যা আছে না, এই টোয়াইস এন ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে যাবে। এই প্রত্যেকটা ক্রোমোজোম তার একটা করে কপি তৈরি করবে। তাহলে একটা ক্রোমোজোম যদি তার একটা করে কপি তৈরি করে, তাহলে 2n সংখ্যক ক্রোমোজোম কি 2nটা ক্রোমোজোম তৈরি করবে। তাহলে এখানকার 2n ক্রোমোজোম আর কপি করা 2n ক্রোমোজোম, মোট কয়টা ক্রোমোজোম হয়? মোট 4n ক্রোমোজোম। তাহলে এই এস দশায় ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে 4n। আর এই এস দশায় কি হয়? ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে এই যে দেখো 46টা ক্রোমোজোম থেকে 92টা ক্রোমোজোম অথবা 2n ক্রোমোজোম থেকে 4n ক্রোমোজোম তৈরি হয়। বোঝা গেছে? এই এস দশাটা হচ্ছে কোষ চক্রের সবচেয়ে ইম্পর্টেন্ট দশা। এই কারণে এই দশার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি টাইম দেয়া হয় এবং এই টাইমটা হচ্ছে 30 থেকে 50%, অর্থাৎ কোষ চক্রের বলা যায় অর্ধেক সময়ই এই এস দশায় বা ডিএনএ সিনথেসিসের সময় ব্যয় হয়। বোঝা গেছে? ওকে, এবার চলে আসে হচ্ছে এই এস দশা থেকে জি2 দশায় যাওয়ার জন্য কোনো চেক পয়েন্ট নাই। ঠিক আছে, এই এস দশা থেকে সরাসরি যখন 4n সংখ্যক ক্রোমোজোম হয়ে যায় কোষের মধ্যে, তখন এই কোষটা চলে আসে গ্যাপ 2 দশায়। এবার চলে আসো গ্যাপ 2 দশার কাজটা কি। গ্যাপ 2 দশার মধ্যে হচ্ছে কোষ বিভাজনের জন্য কি করতে হবে? এই যে এই 4n সংখ্যক ক্রোমোজোমকে দুই পাশে নিয়ে যেতে হবে না? এই যে তোমরা যখন মাইটোসিস পড়ো তখন দেখো না, এই যে মাইটোসিসে দেখো না যে ক্রোমোজোমকে টেনে দুই পাশে নিয়ে যাওয়া হচ্ছে কোষের। তো এই যে তন্তুগুলো আছে, এই তন্তুগুলো অর্থাৎ ক্রোমোজোম টানাটানের জন্য যে জিনিসগুলো লাগে, সেই ক্রোমোজোম টানাটানের জিনিসগুলো এই গ্যাপ 2 দশায় তৈরি হয়। মনে রাখবা এই যে গ্যাপ 2 তার মানে এখানে ট আছে না, সো টানাটানিতেও ট আছে। ক্রোমোজোম টানাটানির জন্য যা লাগবে সব এই গ্যাপ 2 তে তৈরি হয়। কি কি লাগে ক্রোমোজোম টানাটানির জন্য? এই যে মাকুতন্তু তৈরি হয় বা স্পিন্ডল তন্তু, এই স্পিন্ডল তন্তুগুলো গঠিত হয় হচ্ছে মাইক্রোটিউবিউল দিয়ে। ঠিক আছে, এবং এই মাইক্রোটিউবিউল তৈরি করে হচ্ছে সেন্ট্রোসোম। সো এই সেন্ট্রোসোম বিভাজিত হয় গ্যাপ 2 দশায়, মাইক্রোটিউবিউল তৈরি হয় গ্যাপ 2 দশায়, এবং এই যে মাইক্রোটিউবিউল গুলো টানাটানি করবে ক্রোমোজোম, এই ক্রোমোজোম টানাটানির জন্য শক্তি লাগবে না, এই শক্তিও তৈরি হয় হচ্ছে এই গ্যাপ 2 দশায়, অর্থাৎ এটিপিও তৈরি হয় গ্যাপ 2 দশায়। ঠিক আছে, এইবার এই গ্যাপ 2 দশা থেকে মাইটোসিস দশায় যাওয়ার জন্য, অর্থাৎ গ্যাপ 2 থেকে মাইটোসিস কোষ বিভাজন করার জন্য আরেকটা চেক পয়েন্ট পার হওয়া লাগে। এই চেক পয়েন্টটার নাম হচ্ছে চেক পয়েন্ট 2, এবং এই চেক পয়েন্টটা নিয়ন্ত্রণ করে হচ্ছে এমপিএফ, অথবা এটার আরেক নাম হচ্ছে ম্যাচিউরেশন প্রমোটিং ফ্যাক্টর। জিনিসটার ব্যাখ্যা আমি বলতেছি। তো গ্যাপ 2 দশায় কি কি, তো চেক পয়েন্ট 2 তে কি কি চেক করা হয়? চেক করা হয় ডিএনএটা কি রেপ্লিকেশন হয়ে 2n থেকে 4n হয়েছে, মাইক্রোটিউবিউল এটিপি এগুলো কি তৈরি হয়েছে। এগুলো যদি তৈরি হয় তাহলে এই চেক পয়েন্ট 2 একটা প্রোটিন তৈরি করে, তার নাম হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ম্যাচুরেশন মানে হচ্ছে পরিণত হওয়া, বয়স্ক হওয়া, ঠিক আছে, যোগ্য হওয়া। সো ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর যখন তৈরি হয়, তার মানে এই কোষটা বিভাজিত হওয়ার জন্য রেডি, অর্থাৎ এই কোষটা মাইটোসিস কোষ বিভাজন করার জন্য যোগ্য। বোঝা গেছে? ওকে, এবার চলে আসো মাইটোসিস ফেজ। আমরা মাইটোসিস ফেজ নিয়ে পড়াশোনা করব। তো এই যে এখানে ইন্টারফেস সম্পর্কে বেশ কিছু হচ্ছে থিওরি দেয়া আছে, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে এখানকার ম্যাক্সিমাম কথাই বলছি, যে মাইটোসিস দশা 1 থেকে 1.5 ঘন্টা স্থায়ী হয়। তারপরে হচ্ছে মাইটোসিস ফেজে হচ্ছে মাত্র 5 থেকে 10 ভাগ সময় লাগে, ইন্টারফেসে 90 ভাগ সময় লাগে। ইন্টারফেসকে 3টি উপপর্যায়ে ভাগ করা হয়, এবং এই যে এই গ্যাপ 1 সিনথেসিস, গ্যাপ 2 দশায় কি কি ঘটনা ঘটে, এই সবগুলো ঘটনাই কিন্তু তোমাদেরকে এইখানে দেখানো হয়েছে। এইবার তোমাদের একটা কোশ্চেন আছে যে ভাইয়া এই যে সাইক্লিন লিখছেন, এই সাইক্লিন গুলোর কাজ কি? দেখো এই কোষ চক্রটাকে নিয়ন্ত্রণ করে ওই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের কথা বলছি না, সেই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ হচ্ছে 4 ধরনের। কি কি? ডি, ই, এ, বি। এই প্রত্যেকটা হচ্ছে এক এক জায়গায় কাজ করে। যেমন সাইক্লিন ডি যেটা আছে সেটা হচ্ছে গ্যাপ 1 থেকে এস দশায়, এবং গ্যাপ 2 থেকে, এবং এই এস দশা থেকে গ্যাপ 2 দশায় কোষকে নিয়ে যেতে সাহায্য করে। সাইক্লিন ই এবং এ হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশন আছে, এই রেপ্লিকেশনের সময় সাহায্য করে। সাইক্লিন বি হচ্ছে গ্যাপ 2 দশায় কোষকে সাহায্য করে। বোঝা গেছে?
তো প্রত্যেকটা সাইক্লিনেরই আলাদা আলাদা কাজ আছে এবং এই আলাদা আলাদা কাজগুলো তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবার চলে আসো একটা বইয়ের মধ্যে একটা এমসিকিউ অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে সি আর্চিনের ডিমের প্রোটিন সংশ্লেষণ নিয়ে কাজ করতে গিয়ে টিম হান্ট সর্বপ্রথম এই সাইক্লিন প্রোটিনটা আবিষ্কার করেন। তাহলে দেখো দন্ত শতে সাইক্লিন প্রোটিন আর দন্ত শতে হচ্ছে সি আর্চিন, ঠিক আছে? তাহলে দন্ত স দিয়ে আমরা মনে রাখতে পারি যে সাইক্লিন আবিষ্কার হয়েছে সি আর্চিন থেকে। এবার জীবের জীবনে ইন্টারফেজের গুরুত্বটা কি? আচ্ছা, ইন্টারফেজের ক্ষেত্রে কি হচ্ছে, কোষ বিভাজনের জন্য যা কিছু দরকার সবকিছু ইন্টারফেজে তৈরি হচ্ছে না। তার মানে ইন্টারফেজ না হলে কি কোষ বিভাজন হবে? ইন্টারফেজ না হলে তো কোষ বিভাজনই হবে না। এই কারণে এটাই হচ্ছে ইন্টারফেজের গুরুত্ব, যে ইন্টারফেজ না হলে কোষ বিভাজন হবেই না। এটাই ইন্টারফেজের গুরুত্ব। ঘুরে ফিরে এই কথাটাই হচ্ছে এখানে বলা আছে। কি বলা আছে এখানে? বলা আছে কিভাবে হচ্ছে, দেখো পরীক্ষার হলে লেখা বড় করতে হয়। তোমরা জানো যে ইন্টারফেস না হলে কোষ বিভাজন হবে না, এক লাইনে কিন্তু ইন্টারফেসের গুরুত্ব বলা যায়, বাট এটাকে এভাবে ঘুরে বলা যায় যে ইন্টারফেস না হইলে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ তৈরি হবে না, ইন্টারফেস না হইলে ডিএনএ রেপ্লিকেশনের উপাদান তৈরি হবে না, ইন্টারফেস না হইলে ডিএনএ রেপ্লিকেশন হবে না, ইন্টারফেস না হইলে এটিপি তৈরি হবে না, ইন্টারফেস না হইলে সেন্ট্রোসোম বিভাজন হয়ে মাইক্রোটিউবিউল তৈরি হবে না, ইন্টারফেস না হইলে মাইক্রোটিউবিউল তৈরি হবে না, ইন্টারফেস না হইলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হবে না। তার মানে ইন্টারফেস না হইলে এই প্রত্যেকটা জিনিস হবে না, এই জিনিসটা আলাদা আলাদা করে বলতে হবে। তাইলেই হচ্ছে তোমরা এই যে এইখানকার যে পয়েন্টগুলো আছে এইখানকার পয়েন্টগুলো বুঝে ফেলবা। বোঝা গেছে? এবার চলে আসো আমরা মাইটোসিস কোষ বিভাজন নিয়ে একটু আলোচনা করি। মাইটোসিস কোষ বিভাজনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তো নিউক্লিয়াসের বিভাজন যেটা, সেটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। কিভাবে মনে রাখবা? দেখো এখানে নিউক্লিয়াস ক আছে, এখানে ক আছে, ঠিক আছে? আর যারা হচ্ছে একটু ভালো করে জানতে চাও, ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস আর কাইনেসিস মানে বিভাজন, সাইটো মানে হচ্ছে সাইটোপ্লাজম আর কাইনেসিস মানে বিভাজন। তো এই জায়গায় একজন বিজ্ঞানীর নাম আছে, তার নাম হচ্ছে শ্লাইখার। আমি এভাবে মনে রাখি যে শ্লাইখার ক্যারিওকাইনেসিস, ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিস। কি বলতেছি কথাটা? শ্লাইখার ক্যারিওকাইনেসিস, ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিস। শ্লাইখার ক্যারিওকাইনেসিস, ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিস। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। এই এমসিকিউটা প্রায়ই হচ্ছে এইচএসসি তে আসে, যে ক্যারিওকাইনেসিস কে আবিষ্কার করেন এবং মাইটোসিস কে নামকরণ করেন। এবার চলে আসো মাইটোসিসের বিভিন্ন ধাপসমূহ, এটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো আমরা জানি যে কোনো কাজ যদি আমরা শুরু করতে যাই তাহলে অনেক বেশি সময় লাগে না, কিন্তু কাজটা যখন আমরা, যেমন ধরো সাইকেল চালানো শিখতে কিন্তু বেশ কিছু সময় লাগে, 2 দিন 3 দিন সময় লাগে। বাট আমরা যদি একবার সাইকেল চালানো শিখে যাই তখন কিন্তু আর সাইকেল উঠলেই চালাইতে পারি আমরা, তাই না? সো মাইটোসিস যে কোষ বিভাজনটা আছে, এটা যে 5টা পর্যায়, এর মধ্যে প্রথম পর্যায় হচ্ছে প্রোফেজ। সো এটা অবশ্যই কি হবে? অনেক লম্বা হবে। এই কারণে এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এবং এই প্রোফেজে কি কি পরিবর্তন ঘটে কোষের মধ্যে, সেটা হচ্ছে আমরা একদম লজিক্যালি শিখবো, ঠিক আছে? এইরকম এখানে পয়েন্টগুলো তোমাদেরকে পরীক্ষার হলে এই পয়েন্টগুলো লিখলেই চলবে। এবং তোমরা হাসান স্যারের বই, আবুল হাসান স্যারের বই খুঁজে যদি এর চেয়ে বেশি কোনো পয়েন্ট তোমরা পাবা না, ঠিক আছে? এই জিনিসগুলোই হাসান স্যারের বইয়ে লেখা আছে, আমি এখানে সুন্দর করে গুছাই দিছি এই পয়েন্টগুলো। তো আমরা এই পয়েন্টগুলো লজিক্যালি একটু শিখবো। তো এখানে কি লেখা আছে? জল বিয়োজন শুরু হয়, নিউক্লিয়াস আকারে বড় হয়, ক্রোমোজোম গুলো খাটো মোটা হয়। চলো আমরা একটু লজিক্যালি চিন্তা করি। ক্রোমোজোমের মধ্যে কি হয়? ক্রোমোজোম গুলো পানি ছেড়ে দেয়। তো ক্রোমোজোম গুলো যদি পানি ছেড়ে দেয় তাহলে এই জায়গায় কি পানির পরিমাণ বেড়ে যাবে না? এই জায়গায় যদি পানির পরিমাণ বেড়ে যায় তাহলে পানিটাকে জায়গা দিতে নিউক্লিয়াসের সাইজ বড় হয়ে যাবে না? তো আমরা কমন সেন্সে বুঝতে পারতেছি ক্রোমোজোম যদি পানি ত্যাগ করে তাহলে নিউক্লিয়াসের আকার বড় হয়, এবং ক্রোমোজোম যদি পানি ত্যাগ করে তাহলে এটা সংকুচিত হয়। এটা অনেকেই বোঝো না যে কিভাবে পানি ত্যাগ করলে ক্রোমোজোম সংকুচিত হয়। ধরো আমরা বেলুন ফুলাই না, বেলুন, তো কিছু কিছু বেলুন আছে যে ধরো এই যে এরকম লম্বা হয়, এরকম লম্বা হয়। ধরো এই বেলুনটা যেটা এরকম লম্বা বেলুন, এটাকে যদি ফুটা করে দেওয়া হয় তাহলে এটা থেকে বাতাস বের হয়ে যাবে। বাতাস বের হয়ে গেলে এটা কি ছোট হয়ে যাবে না? এবং ছোট এবং সংকুচিত হয়ে যাবে না, এরকম করে মোটা হয়ে যাবে না? এই জিনিসটাই ঘটে ক্রোমোজোম যখন পানি ত্যাগ করে দেয়, তখন ক্রোমোজোম হচ্ছে অনেক বেশি পরিমাণে, অথবা তোমরা এইভাবেও চিন্তা করতে পারো, ক্রোমোজোম যখন পানি ত্যাগ করে দেয় তখন ক্রোমোজোম অনেক বেশি পরিমাণে কুণ্ডলিত হইতে থাকে। তো কুণ্ডলিত হইতে থাকলে কি হবে? ক্রোমোজোমটা সাইজে মোটা হয়ে যাবে না? এই যে এই ঘটনাটাই হচ্ছে এই প্রোফেজের মধ্যে ঘটে, এবং ক্রোমোজোম গুলো
ক্রমাগত খাটো ও মোটা হয়। এবং আমি এই যে বললাম যে ক্রোমোজোম যখন পানি ছেড়ে দেয় তখন সে সংকুচিত হইতে থাকে। তো ক্রোমোজোম কিভাবে সংকুচিত হবে? ক্রোমোজোম সংকুচিত হয় হচ্ছে এই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কর্তৃক কিছু প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে। ভাইয়া বলবা যে ফসফোরাইলেশন কি? ক্রোমোজোমের মধ্যে কিছু প্রোটিন আছে, সেই প্রোটিনগুলোর সাথে ফসফেট যুক্ত হয়। ক্রোমোজোমের প্রোটিনের সাথে যদি ফসফেট যুক্ত হয় তাহলে ক্রোমোজোমটা কি করতে থাকে? ক্রোমোজোমটা হচ্ছে প্যাচ খাইতে থাকে এবং ক্রোমোজোম সংকুচিত হইতে থাকে, মোটা হইতে থাকে। ঠিক আছে? বলবা যে ভাইয়া ক্রোমোজোম সংকোচনের সাথে মোটা হওয়ার সম্পর্ক কি? দেখো, ক্রোমোজোম যদি এরকম কুণ্ডলী পাকাইতে থাকে তাহলে জিনিসটাকে দেখতে, এই যে দূর থেকে দেখতে মনে হচ্ছে না যে মোটা হয়ে গেছে ক্রোমোজোমটা, বাট ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি কি হয়েছে? কুণ্ডলী পাকাইছে, ফলে এটা মোটা দেখা যাচ্ছে। এই ঘটনাটাই প্রোফেজে ঘটে। এবার দেখো আর কি ঘটে। এই যে নিউক্লিয়াস, এটা সাইজে বড় হয়ে গেছে না? বেলুন যদি ফুলাইতে থাকো, ফুলাইতে ফুলাইতে বেলুন কি হয়ে যায়? ফেটে যায় না? সো নিউক্লিয়াসটা বড় হইতে হইতে আস্তে করে নিউক্লিয়াসটা ফেটে যায়। তো নিউক্লিয়াস ফেটে যাওয়া মানে কি? নিউক্লিয়ার পর্দাটা ফেটে যাওয়া। নিউক্লিয়ার পর্দা ফেটে যাওয়া মানে কি? নিউক্লিয়ার পর্দাটা বিলুপ্ত হয়ে যাবে। এই যে দেখো নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। ভালো করে খেয়াল করো, এই জায়গায় পয়েন্টটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। এবং প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে দুইটি ক্রোমাটিডে বিভক্ত থাকে। কেন এটা? ওই যে ক্রোমোজোম যে পানি ত্যাগ করতেছে, পানি ত্যাগ করার কারণে ক্রোমোজোম গুলো আস্তে আস্তে মোটা হইতেছে। ক্রোমোজোম যখন আস্তে আস্তে মোটা হয় তখন এইটাকে দেখা যায় যে ক্রোমোজোমটা দুইটা ক্রোমাটিডে বিভক্ত। জিনিসটা এরকম। তুমি যদি এই ছবিটাকে 100 মিটার দূর থেকে দেখো তাহলে তোমাকে এই জিনিসটা একটা লাইন মনে হবে। এই জিনিসটা তোমার দেখতে এরকম মনে হবে, এরকম। বাট তুমি যদি কাছে আসো তাহলে তুমি দেখবা যে এই ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি দুইটা ক্রোমাটিডে বিভক্ত। সো প্রোফেজ পর্যায়ে কি হয়? যেহেতু ক্রোমোজোমটা পানি ত্যাগ করে, পানি ত্যাগ করার কারণে এটা একটু মোটা হয়, এই কারণে এখানে স্পষ্টভাবে দেখা যায় যে এখানে দুইটা ক্রোমাটিড আছে প্রত্যেকটা ক্রোমোজোমে। এই কথাটা এখানে বলছে। এবং স্পিন্ডল তন্তু তৈরির সূচনা ঘটে হচ্ছে এই প্রোফেজ পর্যায়ে। কারণ এই যে ক্রোমোজোম যে পানি ত্যাগ করতেছে, কেন? কারণ ক্রোমোজোমটা বিভাজিত হইতে চায়। আর ক্রোমোজোম বিভাজিত হইতে হইলে ক্রোমোজোমকে যখন কোষের দুই পাশে টেনে নিয়ে যাওয়া লাগবে তখন কি লাগবে? স্পিন্ডল তন্তু লাগবে না? এই স্পিন্ডল তন্তু তৈরির সূচনাও এই প্রোফেজ পর্যায়ে হয়। তাহলে আমরা লজিক্যালি কিন্তু আমরা এই প্রোফেজের মধ্যে কি কি পয়েন্ট ঘটে প্রত্যেকটা পয়েন্ট আমরা বুঝতে পারছি। এইবার চলে আসো প্রোমেটাফেজ বা প্রাক মধ্য পর্যায়। প্রোমেটাফেজ, প্রো মানে আদি, মেটাফেজ মানে তো মধ্য পর্যায়। তার মানে মেটাফেজের আগের পর্যায়। দেখো এই পর্যায়টা এতই ছোট যে ওর আলাদা কোনো নাম নাই। তার মানে কি? তার মানে অবশ্যই এই পর্যায়টা অনেক ছোট হবে। এই প্রোমেটাফেজ পর্যায়টা হচ্ছে সবচেয়ে কম স্থায়ী পর্যায় মাইটোসিসের মধ্যে। এবং এই প্রোমেটাফেজ পর্যায়ে কি হয়? প্রোমেটাফেজ পর্যায়ে হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরিটা কমপ্লিট হয়। দেখো এই যে স্পিন্ডল যন্ত্র তৈরিটা কমপ্লিট হয়েছে এবং প্রোফেজ পর্যায়ে যে যে ঘটনা ঘটছে ওই ঘটনাগুলোর পরের ঘটনা এখানে ঘটে। আচ্ছা, স্পিন্ডল যন্ত্র তৈরি যদি কমপ্লিট হয় তাইলে ক্রোমোজোম কি করবে? বসে থাকবে? সে তো স্পিন্ডল যন্ত্রের সাথে লাগতে চাইবে না। তো ক্রোমোজোম এসে কি করে? স্পিন্ডল যন্ত্রের সাথে লাগে। ক্রোমোজোম যখন স্পিন্ডল যন্ত্রের সাথে লাগে, ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের যেই যেই তন্তুর সাথে লাগে সেই তন্তুগুলোকে স্পেশাল নাম দেয়া হয়। সেই তন্তুগুলোকে নাম দেয়া হয় ক্রোমোজোমাল তন্তু বা আকর্ষণ তন্তু। কারণ এই তন্তুগুলো কি করতে পারতেছে? ক্রোমোজোমকে আকর্ষণ করতে পারতেছে। এবং এই তন্তুগুলো আরেকটা নাম হচ্ছে ট্র্যাকশন ফাইবার। কেন? কারণ এই তন্তুগুলো হচ্ছে ক্রোমোজোমকে ট্র্যাকশন করতে পারতেছে, টানতে পারতেছে। ঠিক আছে, ওকে। আর তাহলে স্পিন্ডল যন্ত্রের মধ্যে কিছু কিছু তন্তু আছে যেগুলোতে কোনো ক্রোমোজোম লাগে না। যেমন এই যে এই তন্তুটা, এটাতে কোনো ক্রোমোজোম লাগে না। এটার নাম কি? এটার নাম নরমাল স্পিন্ডল তন্তু। বোঝা গেছে? ওকে। এইবার ক্রোমোজোম যখন স্পিন্ডল তন্তুর গায়ে লাগে বা ক্রোমোজোমাল তন্তুর গায়ে লাগে তখন ক্রোমোজোমটা একটা ড্যান্স দেয়। এই ড্যান্সটার নাম হচ্ছে ক্রোমোজোমাল নৃত্য। এটা ডিইউ কোশ্চেনে আসছে, ঢাবি কোশ্চেনে, যে ক্রোমোজোমাল নৃত্য কোন পর্যায়ে দেখা যায়? প্রোমেটাফেজ পর্যায়ে। আমি তোমাদেরকে এখানে বলবো যে ক্রোমোজোমাল নৃত্য কেন দেখা যায়। ধরো তুমি একটা ক্রিকেট বলের সাথে দড়ি বাঁধছো লম্বা এবং বেঁধে ক্রিকেট বলটা দেয়ালে ছুঁড়ে মারছো। তো ক্রিকেট বলটা যখন দেয়ালে আঘাত করবে তখন দড়িগুলো একটু দুলে উঠবে না? এখানেও কিন্তু সেম ঘটনাটাই ঘটতেছে। সেন্ট্রোমিয়ারটা যখন স্পিন্ডল তন্তুর গায়ে লাগতেছে, ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার দিয়ে স্পিন্ডল তন্তুর গায়ে লাগে। তোমাদেরকে কিন্তু এই যে
কোষের গঠন চ্যাপ্টারে এটা বোঝানো হয়েছে। তো সেন্ট্রোমিয়ারটা হচ্ছে টেনিস বল, এটা যখন স্পিন্ডল তন্তুর গায়ে ধাক্কা লাগতেছে তখন কি হচ্ছে, এই যে এই ক্রোমোজোমের বাহুগুলো আছে এগুলো একটু দুলতেছে, এটাকেই বলা হয় ক্রোমোজোমাল নৃত্য। বোঝা গেছে? এইবার দেখো, এই যে স্পিন্ডল যন্ত্রটা তৈরি হয়েছে না প্রোমেটাফেজ পর্যায়ে, এই স্পিন্ডল যন্ত্রের অঞ্চলগুলো এই প্রোমেটাফেজ পর্যায়ে ব্যাখ্যা করতে হবে আমাদের। স্পিন্ডল যন্ত্রের কি কি অঞ্চল আছে? এই দেখো, এটা হচ্ছে উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, ম্যাপের মতোই, ম্যাপে উপরে উত্তর মেরু, নিচে দক্ষিণ মেরু। মনে রাখ, যদি পরীক্ষার হলে মনে না থাকে চিন্তা করবা উপরে উত্তর মেরু আর তাহলে নিচে অবশ্যই দক্ষিণ মেরু। আর মাঝখানের যে অঞ্চল এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল। ঠিক আছে, স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল। তাহলে আমরা প্রোমেটাফেজ জিনিসটা বুঝে গেছি। এইবার আমরা একটু দেখব এই প্রোমেটাফেজ পর্যায়ের একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে মাইটোটিক সেন্টার। মাইটোটিক সেন্টার জিনিসটা আসলে কি? এই যে স্পিন্ডল যন্ত্রগুলো যেই জায়গা থেকে তৈরি হয়েছে সেটাকে বলা হয় মাইটোটিক সেন্টার। প্রাণীকোষে স্পিন্ডল যন্ত্র থেকে তৈরি হয়? সেন্ট্রিওল থেকে তৈরি হয় না, বা সেন্ট্রোসোম থেকে। প্রাণীকোষের সেন্ট্রোসোমটাই হচ্ছে মাইটোটিক সেন্টার। এবার চলে আসো মেটাফেজ বা মধ্য পর্যায়। এই যে এটা হচ্ছে আমাদের মেটাফেজ বা মধ্য পর্যায়। এই মধ্য পর্যায়ের সবকিছুই আমরা ম দিয়ে মনে রাখতে পারি। মেটাফেজ হচ্ছে মধ্য পর্যায়। মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম সবচেয়ে খাটো মোটা হয়। মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম হচ্ছে কোষের মাঝখানে থাকে। তাহলে চলো এই জিনিসগুলো আমরা একটা ব্যাখ্যা করি। মেটাফেজ পর্যায়ে এই যে ক্রোমোজোম গুলো কোষের মাঝখানে চলে আসছে এটাকে বলা হয় মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস মানে কি? ক্রোমোজোম গুলো কোষের মাঝখানে চলে আসে। এইবার আমরা যে বলতেছি যে ক্রোমোজোম সবচেয়ে বেশি খাটো মোটা হয় এই মেটাফেজ পর্যায়ে, কেন? কারণ ক্রোমোজোম গুলো অনেক বেশি পরিমাণে হচ্ছে এরকম কুণ্ডলী তৈরি করে। তাহলে এই যে অনেক বেশি পরিমাণে কুণ্ডলী তৈরি করা, এই প্রসেসটাকে বলা হয় সুপার কয়েলিং। কয়েল দেখো না, কয়েল কি হয়, এরকম কুণ্ডলী পেঁচানোর জন্য কয়েলটাকে অনেক মোটা মনে হয় না, বাট কয়েলটা যদি এরকম সোজা হইতো তাহলে কয়েলটা কত চিকন হইতো না? তাহলে যেই প্রক্রিয়ায় কোষ হচ্ছে এইরকম কুণ্ডলী পাকায় সেটাকে বলা হয় সুপার কয়েলিং। আর সুপার কয়েলিং প্রক্রিয়ায় কোষ যে মোটা হইতেছে এটাকে বলা হয় কনডেনসেশন। কনডেনসেশন মানে ঘন হওয়া। তার মানে এই যে এই কয়েলটা এই যে মোটা হয়ে গেছে, এই মোটা অবস্থাটাকে বলা হয় কনডেনসেশন। আর যেই প্রক্রিয়ায় এই কোষটা এই কয়েলটা মোটা হয়েছে সেটাকে বলা হয় সুপার কয়েলিং। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা মেটাকাইনেসিস মেটাফেজ পর্যায়েও কিন্তু আমরা বুঝে গেছি। এবং এই প্রোমেটাফেজ আর মেটাফেজের মধ্যে খুব সুন্দর এমসিকিউ আছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে এবং বিলুপ্ত হয়ে যায় আর নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। বাট যদি এমসিকিউ এর মধ্যে সম্পূর্ণ কথাটা উল্লেখ করা হয় যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন পর্যায়ে, সেটা হবে মেটাফেজ পর্যায়ে। তাহলে যদি এই যে সম্পূর্ণ, দেখো এখানেও ম আছে, যদি এই সম্পূর্ণ নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাসের ক্ষেত্রে সম্পূর্ণ কথাটা থাকে তাহলে আনসার হবে মেটাফেজ। আর যদি জাস্ট এইটুকু লেখা থাকে যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্তি ঘটে কোথায়, তখন আনসারটা হবে প্রো মেটাফেজ। এইটা মাথায় রাখবা। এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে মেটাফেজ পর্যায়ের শেষ ভাগে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুইটি অপত্য সেন্ট্রোমিয়ার, অপত্য মানে সন্তান, তার মানে মেটাফেজ পর্যায়ের শেষের দিকে এই যে সেন্ট্রোমিয়ার আছে না, এই সেন্ট্রোমিয়ারটা হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যায় এবং এই পাশে একটা ক্রোমাটিড আর এই পাশে একটা ক্রোমাটিড তৈরি হয়। তাহলে আমরা মেটাফেজ পর্যায়ে কিভাবে মনে রাখবো? ম দিয়ে, মতে মধ্যে, মতে হচ্ছে মোটা। এরপরে চলে আসো অ্যানাফেজ। অ্যানা কথাটার মানে হচ্ছে গতি। ওই যে আমাদের এনা বাস আছে না, এনা কথাটার মানে গতি। ক্রোমোজোম এই যে এই মাঝখান থেকে প্রান্ত পর্যন্ত যাওয়া, এইটুকু অংশকে বলা হয় অ্যানাফেজ পর্যায়। যেমন ধরো জার্নি, আমরা ধরো আমাদের বাসা থেকে আমাদের দাদু বাড়ি যাবো, তো আমাদের বাসা থেকে দাদু বাড়ি যাওয়া পর্যন্ত আমরা যে বাসের জার্নিটা করি ওটাকে বলা হয় জার্নি, তাই না? তো ক্রোমোজোম এরকম কোষের মাঝখান থেকে এই কোষের প্রান্তে যাওয়া পর্যন্ত যে জার্নিটা করে এই জার্নিটাকে বলা হয় অ্যানাফেজ পর্যায়। অ্যানা কথাটার মানে গতি। তো অ্যানাফেজ পর্যায়ে কি হয়? অ্যানাফেজ পর্যায়ের শুরুর দিকে সেন্ট্রোমিয়ার একদম কমপ্লিটলি দুই ভাগে ভাগ হয়ে থাকে। এই দেখো এখানকার সেন্ট্রোমিয়ারটা এখানে দুই ভাগে ভাগ হয়ে গেছে এবং ক্রোমোজোম গুলো হচ্ছে কি হয়েছে? ক্রোমাটিডে পরিণত হয়েছে। আর
ক্রোমোজোম গুলো, দুঃখিত, ক্রোমাটিড গুলো দেখতে হচ্ছে VLJI এর মতো হয়। VLJI কি? V হচ্ছে মেটাসেন্ট্রিক, L হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, J হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, I হচ্ছে টেলোসেন্ট্রিক। এগুলোর ব্যাখ্যাও কিন্তু কোষের গঠনের ক্লাসে দেয়া আছে। কথাটা হচ্ছে এই জিনিসগুলো কেন হচ্ছে এরকম তৈরি হয়েছে, এই যে এইরকম VLJI কেন তৈরি হয়েছে। এবারও চিন্তা করো, একটা টেনিস বলের দুই পাশে রশি বেঁধে রাখছো, টেনিস বলটা যদি এরকম ছুঁড়ে মারো, রশি দুইটা কি পিছনের দিকে থাকবে না? সো মনে করো টেনিস বলটা এদিকে যাচ্ছে, তাহলে টেনিস বলের গায়ে লেগে থাকা রশি দুইটা কি এরকম থাকবে না? এই কারণেই এগুলো দেখতে এরকম। আরেকটা জিনিস খেয়াল করো, তোমরা অনেকে মনে করো যে সেন্ট্রোমিয়ার মনে হয় এই রশি বেয়ে বেয়ে সামনের দিকে যায়, না, রশিটা হচ্ছে সংকুচিত হয়। দেখো এই জায়গাতে যে স্পিন্ডল তন্তুটা আছে না, এই স্পিন্ডল তন্তুটা হচ্ছে, দেখো এই যে স্পিন্ডল তন্তুটা হচ্ছে সংকুচিত হয়ে গেছে, ঠিক আছে? দেখো স্পিন্ডল তন্তুগুলো সংকুচিত হচ্ছে, এই স্পিন্ডল তন্তু সংকুচিত হওয়ার জন্যই এটিপি লাগে। ওই যে গ্যাপ টু দশায় যে এটিপি তৈরি করছো, ওইটা স্পিন্ডল যন্ত্র সংকুচিত হওয়ার জন্যই। তাহলে অ্যানাফেজ পর্যায়টা আমরা বুঝছি, এবং অ্যানাফেজের ছবি অবশ্যই তোমরা এইভাবে আঁকবা, ঠিক আছে? এইরকম হচ্ছে এই যে এইরকম করে করে এরকম করে কিন্তু ছবি আঁকবা না, এটা কিন্তু ভুল ছবি। এবার চলে আসো টেলোফেজ পর্যায়ে। দেখো প্রোফেজ পর্যায়ে যা যা ঘটছে, টেলোফেজ পর্যায়ে ঠিক তার উল্টা জিনিস ঘটে। টেলো কথাটার মানে হচ্ছে শেষ পর্যায়ে। তো প্রোফেজ পর্যায়ের উল্টা জিনিস কি হবে? প্রোফেজে আমরা দেখছি যে নিউক্লিয়াস আকারে বড় হয়, এখানে হচ্ছে নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস তৈরি হয়। প্রোফেজে আমরা দেখছি যে জল বিয়োজন হয়, মানে ক্রোমোজোম গুলো পানি ছেড়ে দেয়, এখানে ক্রোমোজোম গুলো পানি গ্রহণ করে। প্রোফেজে দেখছি ক্রোমোজোম গুলো পানি ছেড়ে দিয়ে খাটো মোটা হয়, এখানে হবে হচ্ছে লম্বা ও সরু হয় ক্রোমোজোম। প্রোফেজে আমরা দেখছি নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়, এখানে হচ্ছে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়। এই জিনিসটাই হচ্ছে টেলোফেজ পর্যায়। বোঝা গেছে? সহজ, খুবই সহজ, মাইটোসিসটা খুবই সহজ। এইবার চলে আসো যে আমরা দেখছি যে প্রোফেজ পর্যায়ে স্পিন্ডল তন্তু তৈরি হয়, স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, বাট এই টেলোফেজ পর্যায়ে কি হয়? স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হয়ে যায়। এই কথাগুলোই হচ্ছে টেলোফেজ পর্যায়ে কোষ বিভাজনে লেখা আছে। এবার চলে আসো সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসটা দুই ভাগে ভাগ হইলো, এবার সাইটোপ্লাজম ভাগ করতে হবে না? এই সাইটোপ্লাজমকে ভাগ করাই হচ্ছে সাইটোকাইনেসিস। এই সাইটোকাইনেসিসের জন্য উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ আলাদা আলাদা পন্থা ইউজ করে। প্রাণী কোষে কি হয়? অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন, দুইটার নাম এখানে লেখা আছে। অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিনের সংকোচন হয়, তার ফলে এই যে এই জায়গার কোষ ঝিল্লিটা হচ্ছে আস্তে আস্তে চাপতে থাকে, এবং চাপতে চাপতে এই কোষ ঝিল্লিটা এই কোষ ঝিল্লির সাথে মিশে যায়, ফলে দুইটা কোষের তৈরি হয়। এটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং ক্ষুদ্র ভেসিকল, এই দুইটা জিনিস এসে হচ্ছে এই কোষের মাঝখানে জমা হইতে থাকে। তোমরা এখানে বলবা যে ভাইয়া ফ্র্যাগমোপ্লাস্ট কি? দেখো প্লাস্ট মানে অঙ্গাণু, আর ফ্র্যাগমো মানে হচ্ছে খণ্ড। তার মানে এই যে কোষের মধ্যে অসংখ্য অঙ্গাণু আছে না, প্রত্যেকটা অঙ্গাণুর থেকে কিছু কিছু খণ্ড এসে স্পেশালি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেশি আসে। সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু খণ্ড এসে কি হয়? এই জায়গায় জমা হয়, এবং জমা হয়ে এরা তৈরি করে হচ্ছে প্লাজমা লেমা। এই প্লাজমা লেমাটা হচ্ছে, প্লাজমা মানে প্রোটোপ্লাজম, প্লাজমা মানে সাইটোপ্লাজম, আর লেমা মানে পর্দা। এই যে এই জায়গায় পর্দার মতো তৈরি করছে, এটাকে বলা হয় প্লাজমা লেমা। এই পর্দাটার উপর আস্তে আস্তে সেলুলোজ জমা হয়, সেলুলোজ জমা হয়ে তৈরি করে কোষ প্লেট, ঠিক আছে? এই কোষ প্লেটটা আস্তে আস্তে কোষ প্রাচীর তৈরি করে, কোষ প্লেটের উপর আরো যে বিভিন্ন জিনিস তৈরি হয়, কোষ প্রাচীর তৈরি করে। এইবার যদি সাইটোকাইনেসিস না হয়, ধরো কোনো একটা কোষ, এই কোষটার মধ্যে হচ্ছে শুধুমাত্র ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে না, এই যে ভিতরের জিনিসগুলো নিউক্লিয়াস, তাহলে কি হবে? কোষের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস দেখা যাবে। এই জিনিসটাকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন, মানে শুধু নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে না। তো উদ্ভিদ কোষে যদি এরকম অনেক নিউক্লিয়াস দেখা যায়, তাহলে উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইটিক, আর প্রাণী কোষে যদি অনেক নিউক্লিয়াস দেখা যায়, প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়া। এবং ডাবের যে পানি আছে, এই ডাবের পানি হচ্ছে এই সিনোসাইটিক কোষ বা মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল। কোন কোন শৈবাল ছত্রাক প্রাণী কোষে মুক্ত নিউক্লিয়ার বিভাজন ঘটে। এই জিনিসটা তোমরা ইচ্ছা করলে নাও মুখস্থ রাখতে পারো, বাট এই জিনিসগুলো, বাকি জিনিসগুলো যেগুলো স্লাইডে আছে এইচএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা মাইটোসিসের গুরুত্ব শিখবো। তো মাইটোসিসের গুরুত্ব তোমরা অনেকেই জানো। তো মাইটোসিসের গুরুত্বটা পরীক্ষার হলে একদম ঠোঁটস্থ মুখস্থ লিখতে হবে, ঠিক আছে? এটা একটা না, এটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব হচ্ছে এটিএম, একটা না মুখস্থ।
মাইটোসিসের গুরুত্ব কি আছে আমি এইভাবে মুখস্থ করছি যে বৃদ্ধি, বংশ, জননাঙ্গ, আকার, আয়তন, ভারসাম্য, সমতা, ক্ষতস্থান পূরণ, ক্ষয়পূরণ, পুনরুৎপাদন, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, ক্যান্সার সৃষ্টি। আমি এইভাবে মুখস্থ করছি কি কি আছে মাইটোসিসের গুরুত্ব: বৃদ্ধি, বংশ, জননাঙ্গ, আকার, আয়তন, ভারসাম্য, সমতা, ক্ষতস্থান পূরণ, ক্ষয়পূরণ, পুনরুৎপাদন, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, ক্যান্সার সৃষ্টি। এবার চলো আমরা প্রত্যেকটা পয়েন্ট একটু ব্যাখ্যা করি। এই যে আমাদের দেহ যে বড় হয় কিভাবে বিভাজিত হয় কোষগুলো, আমাদের দেহের কোষগুলো মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়। বংশ বৃদ্ধি, যেমন ক্ল্যামাইডোমোনাস, কিছু কিছু এককোষী ছত্রাক আছে যারা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশ বৃদ্ধি করে, যেমন ক্ল্যামাইডোমোনাস। এই জায়গায় একটা কথা খেয়াল করো, জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি, নট জনন কোষ সৃষ্টি, জননাঙ্গ সৃষ্টি। যেমন আমাদের পুরুষদের জননাঙ্গ হচ্ছে শুক্রাশয় আর স্ত্রীদের জননাঙ্গ হচ্ছে ডিম্বাশয়। এই শুক্রাশয় এবং ডিম্বাশয় এগুলো কিন্তু দেহকোষ, জনন কোষ না। এই দেহকোষ কিসের মাধ্যমে তৈরি হয়? মাইটোসিসের মাধ্যমে। সুতরাং শুক্রাশয়, ডিম্বাশয় এগুলো তৈরি হয় কিসের মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। আর জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জনন কোষ মানে হচ্ছে তোমার জনন মাতৃকোষের কথা এখানে বলা হয়েছে, জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষ শুনলে অনেকের মাথাটা নষ্ট হয়ে যায়। দেখো, শুক্রাশয়ের সব কোষই হচ্ছে ডিপ্লয়েড কোষ, ঠিক আছে? তো শুক্রাশয়ের প্রাচীরের কিছু কোষ ডিসিশন নেয় যে তারা শুক্রাণু তৈরি করবে। আমি আবার বলতেছি, শুক্রাশয়ে কিন্তু অসংখ্য কোষ আছে, সেই অসংখ্য কোষের মধ্যে কিছু কিছু শুক্রাশয়ের দেহকোষ ডিসিশন নেয় যে ওরা জনন কোষ তৈরি করবে। যেই দেহকোষগুলো ডিসিশন নেয় যে তারা জনন কোষে পরিণত হবে তাদেরকেই বলা হয় জনন মাতৃকোষ। তাহলে জনন মাতৃকোষও কিন্তু এক প্রকার দেহকোষ। এই জনন মাতৃকোষটা কিভাবে তৈরি হয়? এই মাইটোসিসের মাধ্যমে কিন্তু তৈরি হয়, কারণ দেহকোষ তো মাইটোসিসের মাধ্যমে তৈরি হয়। বোঝা গেছে? আর এই জনন মাতৃকোষগুলো কি করে? জনন মাতৃকোষগুলো মিওসিস বিভাজনের মাধ্যমে এই যে জনন কোষ বা শুক্রাণু তৈরি করে। বোঝা গেছে? তাহলে জনন মাতৃকোষ আর জনন কোষের মধ্যে পার্থক্য বোঝা গেছে। জনন মাতৃকোষ হচ্ছে সেই দেহকোষ যারা ডিসিশন নেয় তারা শুক্রাণু তৈরি করবে, আর শুক্রাণু তৈরি হওয়ার পর এই শুক্রাণু কোষগুলোকে বলা হয় জনন কোষ। বোঝা গেছে? এবার আসো যে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। ধরো এরকম হইতে পারে যে কোন একটা কোষের মধ্যে সাইটোপ্লাজম অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে, তো একটা নিউক্লিয়াস দিয়ে এই অনেক বেশি সাইটোপ্লাজমকে কন্ট্রোল করা পসিবল না। যেমন ধরো একটা অফিস, ধরো শুরু হয়েছে 5 জন এমপ্লয়ি নিয়ে, বস আছে একজন। ধরো ওই অফিসটা অনেক ধরো ভালো ব্যবসা করতেছে, তো ওই অফিসটাতে দেখা গেল যে এমপ্লয়ির সংখ্যা মানে কর্মচারীর সংখ্যা হয়ে গেছে 1000 জন। তো এই 1000 জন এমপ্লয়িকে তো আর একজন বস মিলে কন্ট্রোল করতে পারে না। তো তখন কি করা হইলো? তখন ধরো অফিসের মধ্যে আরেকজন বস নিয়ে আসা হইলো। তাহলে 2 জন বস মিলে কি করবে? 1000 এমপ্লয়িকে কন্ট্রোল করবে। তার মানে কি হইলো? প্রত্যেক বসের আন্ডারে 500 জন এমপ্লয়ি। তো কোষের ক্ষেত্রেও মাঝে মাঝে এরকম ঘটে যে কোষের মধ্যে সাইটোপ্লাজম অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে, তার ফলে একটা নিউক্লিয়াসের পক্ষে এই অনেক সাইটোপ্লাজমকে কন্ট্রোল করা পসিবল না। সো তখন নিউক্লিয়াসটা 2 ভাগে ভাগ হয়ে সাইটোপ্লাজম অর্ধেক অর্ধেক হয়ে 2টা কোষে পরিণত হয়। এই জিনিসটা এখানে বলা হয়েছে যে কোষের নির্দিষ্ট আকার আয়তন এবং নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। এবার দেখো ক্রোমোজোমের সমতা রক্ষা। এই যে কোষ বিভাজন যে হয়েছে এই জায়গাতে মাইটোসিস কোষ বিভাজন, দেখো যেই কোষটা বিভাজিত হয়েছে যে এই কোষেও কিন্তু 4টা ক্রোমোজোম আছে, এবং এই যে এখানে যে 2টা কোষ তৈরি হয়েছে এই যে 2টা কোষ, এদের মধ্যেও কিন্তু 4টাই ক্রোমোজোম আছে। তার মানে ক্রোমোজোমের ভারসাম্যটা মাইটোসিসের মাধ্যমে রক্ষা হয়েছে। ক্ষতস্থান আর ক্ষয়পূরণের মধ্যে পার্থক্য বুঝো? ক্ষত হচ্ছে যদি কোনো অ্যাক্সিডেন্টালি শরীরের কোনো কিছু কাটা যায় সেটাকে বলা হয় ক্ষতস্থান। এই ক্ষতস্থানও মাইটোসিস পূরণ করে। আবার প্রতিনিয়ত তোমার শরীরে কিন্তু ন্যাচারালি কিছু কোষ মারা যাচ্ছে, সেটাকে বলা হয় ক্ষয়। যেমন এই যে হাতের চামড়া, প্রতিদিন হাতের চামড়ার কোষ তৈরি হয়। তারপরে আমরা যে খাবার গিলি, প্রতিদিন গলার কোষ তৈরি হয়। আমরা যে লোহিত রক্তকণিকা আছে আমাদের দেহে, প্রতিদিন হচ্ছে অসংখ্য লোহিত রক্তকণিকা মারা যায়, প্রতিদিন অসংখ্য লোহিত রক্তকণিকা তৈরি হয়। এই কোষ বিভাজনের এই প্রসেস গুলো সবগুলোই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এরপরে আছে হচ্ছে পুনরুৎপাদন। যেমন ধরো হাইড্রা,
হাইড্রাকে যদি কেটে দেওয়া হয়, তোমরা জানো যে নতুন হাইড্রা তৈরি হয় কিভাবে? মাইটোসিসের মাধ্যমে। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, এটা হচ্ছে ওই যে ওই ক্রোমোজোমের সমতা রক্ষার মধ্যেই। যদি মাইটোসিস কোষ বিভাজন না হইতো, তাহলে এই যে 4 ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট কোষ থেকে 4 ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট কোষ তৈরি হইতো না। তো তোমরা জানো যে ক্রোমোজোম সংখ্যা যদি সেম না থাকে, তাহলে কোষের বৈশিষ্ট্য বদলা যায়। তো মাইটোসিস কোষ বিভাজন কি করতেছে? কোষের বৈশিষ্ট্যটা ঠিক রাখতেছে। কিন্তু যদি এরকম হয় যে অনিয়ন্ত্রিত মাইটোসিস, মানে ধরো এখানে হাতের মধ্যে কাটা পড়ছে, এই হাতের কাটাটা ঠিক করার জন্য ধরো 10 বার কোষ বিভাজন হওয়া দরকার, কিন্তু দেখা গেল যে 10 বার কোষ বিভাজনের জায়গায় অসংখ্যবার কোষ বিভাজন হয়েছে, মানে কোষ বিভাজন হইতেই আছে। তাহলে কি হবে বলতো? এই জায়গাতে ক্ষতপূরণ হওয়ার পরে এক্সট্রা যে কোষ বিভাজন হয়েছে সেগুলো কি এখানে গুটি তৈরি করবে না? এরকম এখানে মাংস বেড়ে যাবে না? এই জিনিসটাকে বলা হয় ক্যান্সার। যদি অতিরিক্ত কোষ বিভাজন হয়, তাহলে সেই জিনিসটাকে বলা হয়, দুঃখিত, সেই জিনিসটাকে বলা হয় টিউমার। আর টিউমার যদি পুরা শরীরের মধ্যে ছড়ায় পড়ে, তাহলে সেটাকে বলা হয় ক্যান্সার। ঠিক আছে, ওকে। আমরা এবার দেখবো অনিয়ন্ত্রিত মায়োসিস। অনিয়ন্ত্রিত মায়োসিস কি? ওই যে বললাম, যদি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, তার মানে ওই যে কোষ চক্রের যে নিয়ন্ত্রক, সে যদি নষ্ট হয়ে যায়, তাইলে কোষগুলো খালি বিভাজিত হইতেই থাকে, কোষগুলো বিভাজন হওয়া থামায় না। এই জিনিসটাকে বলা হয় টিউমার। আর টিউমার যখন পুরো শরীরে ছড়ায়, তখন সেটাকে বলা হয় ক্যান্সার। ক্যান্সার মানে কি? ক্যান্সার মানে হচ্ছে কাকড়া। তো ক্যান্সার কোষ আশপাশে যখন বডির মধ্যে যখন ছড়ায় যায়, তখন সেটা দেখতে কাকড়ার মতো লাগে ক্যান্সার কোষকে। এই কারণে এই অনিয়ন্ত্রিত মাইটোসিসের নামকরণ হয়েছে ক্যান্সার। তো দেখো, ক্যান্সার হওয়ার কারণটা কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কেন নষ্ট হবে? কারণ ম্যাক্সিমাম মানুষের বডির মধ্যেই এই P53 নামক একটা প্রোটিন থাকে। এই P53 নামক প্রোটিনটা হচ্ছে ওই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসকে নিয়ন্ত্রণ করে। মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে, আর P53 প্রোটিন সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসকে নিয়ন্ত্রণ করে। তো মানুষের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম মানুষের কোষের মধ্যেই এই P53 প্রোটিনটা নষ্ট। P53 প্রোটিন নষ্ট মানে কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কাজ করতে পারবে না। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কাজ করতে পারবে না মানে কি? টিউমার হবে। টিউমার হওয়ার মানে কি? ক্যান্সার হবে। বোঝা গেছে? তাহলে ক্যান্সার হওয়ার গোড়ায় আছে হচ্ছে এই P53 নামক প্রোটিন। ঠিক আছে, এই জায়গায় কোষ চক্র নিয়ন্ত্রণকারী 2 ধরনের প্রোটিনের কথা বলছে, প্রোটিন কাইনেজ এবং সাইক্লিন। অ্যাকচুয়ালি প্রোটিন কাইনেজ আর সাইক্লিন একসাথেই কাজ করে। এই কারণেই এই প্রোটিন কাইনেজের আরেক নাম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, কারণ এই সাইক্লিনই হচ্ছে প্রোটিন কাইনেজকে নিয়ন্ত্রণ করে। সো প্রোটিন কাইনেজ ও সাইক্লিন অথবা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ একই কথা। এবার চলে আসো, টিউমার যদি সৃষ্টি হয় সেটাকে বলা হয় অনকোজেনেসিস। আর কোষ চক্র নষ্ট করে যে জিন, সেটাকে বলা হয় অনকোজিন। এই যে তোমাদেরকে বলতেছি যে P53 নামক প্রোটিনটা নষ্ট হয়। P53 নামক প্রোটিন কেন নষ্ট হবে? জিনের মধ্যে কোনো প্রবলেম থাকলে, কারণ মানুষের বডির সবকিছুই তো নিয়ন্ত্রণ করে জিন। তো যেই জিনে প্রবলেম থাকলে এই P53 প্রোটিনটা নষ্ট হয়, সেটাকে বলা হয় অনকোজিন। আর অনকোজিনের ফলে যেহেতু টিউমার তৈরি হয়, এই কারণে এই টিউমার তৈরি হওয়াকে বলা হয় অনকোজেনেসিস। এবার ক্যান্সার তৈরি করা যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার তৈরিতে, ধরো কোন একটা মানুষের জিনের মধ্যে কোনো প্রবলেম নাই, P53 তেও কোনো প্রবলেম নাই, তার সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজেও কোনো প্রবলেম নাই, কিন্তু মানুষের দেখা গেল যে ক্যান্সার হয়েছে। কেন? কারণ দেখা গেছে হইতে পারে সে কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কাজ করে, তাহলে তার রেডিয়েশনের কারণে হচ্ছে তার শরীরে ক্যান্সার তৈরি হয়েছে, রেডিয়েশনের কারণে তার জিনে চেঞ্জ হয়ে গেছে, হইতে পারে না? তাহলে এই যে রেডিয়েশনটা, এটা কি ক্যান্সার তৈরিতে সাহায্য করতেছে না? এই রেডিয়েশনটাকে তখন বলা হয় মিউটাজেন। যে সকল রাসায়নিক পদার্থ ক্যান্সার তৈরিতে সাহায্য করে তাদেরকে বলা হয় মিউটাজেন, এবং এগুলো হচ্ছে ম্যাক্সিমামই শরীরের বাইরে থাকে। ঠিক আছে, যেমন এই যে রেডিয়েশন, মিউটাজেনিক পদার্থ কার্সিনোজেনিক। ক্যান্সার তৈরি করা যারা, তাদেরকে মিউটাজেনিকও বলা হয়, কার্সিনোজেনিকও বলা হয়। এরপরে দেখো, দেহের বিভিন্ন জায়গায় টিউমার ছড়িয়ে পড়া হচ্ছে মেটাস্টেসিস। টিউমার যখন মেটাস্টেসিসের মাধ্যমে পুরা বডিতে ছড়ায় পড়ে, তখন সেই টিউমারটাকে বলা হয় ক্যান্সার। এবার দেখো কোষের মৃত্যু। কোষ কি মারা যায় না? অবশ্যই কোষ মারা যায়। ধরো আমার হাতের কোন একটা জায়গা কেটে গেল, তাহলে কেটে যাওয়ার যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে তোমরা দেখো যে কালো হয়ে যায়, তার মানে এই জায়গাতে কিছু কোষ মারা যায়। তো এই যে হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি যদি কোনো কোষ মারা যায়, সেটাকে বলা হয় হচ্ছে নেক্রোসিস। ধরো তুমি অনেকদিন না খেয়ে আসো,
না খেয়ে থাকলে কি হবে, তোমার আস্তে আস্তে ওজন কমবে। ওজন কেন কমবে, তার কারণ তোমার কিছু কোষ মারা যাবে। এই যে না খেয়ে থাকার কারণে কিছু কোষ মারা যাওয়া, এটা কিন্তু জিনের মধ্যে লেখা নাই। জিনের মধ্যে কিন্তু লেখা নাই যে এই মানুষটা ধরো এই মানুষটা ওই সময় 1 মাস না খেয়ে থাকবে, এটা কিন্তু লেখা নাই। এটা হচ্ছে মানুষের ইচ্ছায় সে না খেয়ে আছে। তো এরকম অ্যাক্সিডেন্টালি যদি কোষ মারা যায় সেটাকে বলা হয় নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস হচ্ছে প্রত্যেকটা জিনের মধ্যে লেখা থাকে, প্রত্যেকটা কোষের জিনের মধ্যে লেখা থাকে যে ওই কোষটা কবে মারা যাবে। যেমন প্রত্যেকটা আরবিসির মধ্যে লেখা থাকে যে ওই আরবিসিটা 120 দিন পর, আরবিসিটা জন্মের 120 দিন পর মারা যাবে। ঠিক আছে, তো এই যে আরবিসিটা 120 দিন পর মারা যাবে, এই জিনিসটা যে লিখে রাখা, এই জিনিসটাই হচ্ছে অ্যাপোপ্টোসিস। অর্থাৎ যদি আরবিসি 120 দিন পরে মারা যাবে, এই জিনিসটা যে জিনের মধ্যে লিখে রাখা আছে, এই জিনিসটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। তো অ্যাপোপ্টোসিসকে বলা হয় কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। এই জায়গায় অ্যাপোপ্টোসিসের বেশ কিছু উদাহরণ দেয়া আছে, উদাহরণটা তোমরা দেখে নিবা, এমসিকিউতে আসতে পারে। এইবার চলে আসা হচ্ছে মাস্টার স্লাইড। আমরা মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্যটা শিখব, যে কেন মাইটোসিসে 4টা ক্রোমোজোম থেকে 4টা ক্রোমোজোমই তৈরি হয়, বাট মিওসিসের ক্ষেত্রে 4টা ক্রোমোজোম থেকে 2টা করে ক্রোমোজোম তৈরি হয়। দেখো, মাইটোসিসের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে, প্রত্যেকটা ক্রোমোজোম আমরা জানি 2টা করে ক্রোমাটিড দিয়ে তৈরি। তাহলে এই ক্রোমোজোমটার মধ্যে ক্রোমাটিড আছে 2টা, তাই না? মাইটোসিসে দেখো কি হচ্ছে, মাইটোসিসে স্পিন্ডল তন্তু এই প্রত্যেকটা ক্রোমোজোমকে 2 ভাগে ভাগ করে একটা ভাগ টেনে নিয়ে যাচ্ছে। দেখো ভালো করে খেয়াল করো, মাইটোসিসে স্পিন্ডল তন্তুগুলা কি করতেছে, প্রত্যেকটা ক্রোমোজোমকে 2 ভাগে ভাগ করতেছে, তারপর একটা ভাগ সে টেনে নিয়ে যাচ্ছে। বাট মিওসিস 1 এ কি হচ্ছে, স্পিন্ডল তন্তু কিন্তু ক্রোমোজোমকে 2 ভাগ করতেছে না, প্রত্যেকটা ক্রোমোজোমকে কিন্তু 2 ভাগে ভাগ করতেছে না। সে কি করতেছে, এখান থেকে 2টা ক্রোমোজোম নিয়ে টান দিতেছে, এইখান থেকে 2টা ক্রোমোজোম নিয়ে টান দিতেছে। তার ফলে কি হইতেছে, দেখো এই জায়গাতে কিন্তু আস্ত আস্ত 2টা ক্রোমোজোম চলে যেতেছে। বাট এই জায়গাতে কি হচ্ছে, এই জায়গাতে প্রত্যেকটা ক্রোমোজোম অর্ধেক হয়ে তারপরে অর্ধেক অংশটা এই পাশে যাইতেছে। বোঝা গেছে? এই কারণে মাইটোসিসে হচ্ছে 4টা ক্রোমোজোম, এখানে 4টা ক্রোমোজোমই থাকে, বাট মিওসিস 1 এর ক্ষেত্রে 4টা ক্রোমোজোম হয়ে যায় 2টা করে ক্রোমোজোম। এই জায়গায় বলবা যে ভাইয়া এখানে তো আপনি বলতেছেন যে মাইটোসিসে স্পিন্ডল যন্ত্র অর্ধেক করে ক্রোমোজোম টানতেছে, তাহলে অর্ধেক ক্রোমোজোম যদি টানে তাহলে এখানে আবার পুরো ক্রোমোজোম কই থেকে আসলো? দেখো ভাইয়া, এখানে যে ক্রোমোজোম টানতেছে না, অর্ধেক করে ক্রোমোজোম টানতেছে না, এই প্রত্যেকটা ক্রোমোজোমের যোগ্যতা আছে যে সম্পূর্ণ ক্রোমোজোম তৈরি হয়। বোঝা গেছে? এই কারণেই হচ্ছে এই ক্রোমোজোম গুলো যেগুলো আছে এগুলো হচ্ছে কমপ্লিট ক্রোমোজোমে পরিণত হয়। বা আরেকটু সহজ করে বোঝো, যদি এই ক্রোমোজোম ক্রোমাটিডের গ্যাঞ্জামে না যাইতে চাও, তাহলে এই জায়গাতে হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে প্রত্যেকটা ক্রোমোজোম অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোম যদি অর্ধেক হয়ে যায়, তাইলে এখানে বলো তো কয়টা ক্রোমোজোম থাকবে? 8টা ক্রোমোজোম থাকবে। তো 8টা ক্রোমোজোমকে 2 ভাগে ভাগ করে এখানে 4টা ক্রোমোজোম, এখানে 4টা ক্রোমোজোম। বাট মায়োসিসের ক্ষেত্রে এখানে 4টা ক্রোমোজোমই থাকে, এখানে 8টা ক্রোমোজোমে পরিণত হয় না। ফলে 4টা ক্রোমোজোম যখন 2 ভাগে ভাগ হয় তখন এখানে 2টা ক্রোমোজোম, এখানে 2টা ক্রোমোজোম। ঠিক আছে? এবং মায়োসিসের ক্ষেত্রে 2টা স্টেপ, এটা হচ্ছে মায়োসিস 1 আর এটা হচ্ছে মায়োসিস 2। তোমরা জানো যে মায়োসিসে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়, কিন্তু এখানে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়েছে? 2টা কোষ। তার মানে কি আরো 2টা কোষ তৈরি হওয়া লাগবে। সেটা কিভাবে তৈরি হবে? এই যে মায়োসিস 2 এর মাধ্যমে। এই যে এখানে যে 2টা কোষ তৈরি হয়েছে, এই 2টা কোষ এখানে আসবে। এখানে এসে এরা একদম হুবহু মাইটোসিস কোষ বিভাজনের মতো, এরা হুবহু মাইটোসিস কোষ বিভাজনের মতো হচ্ছে এই যে এই কোষ থেকে 2টা কোষ তৈরি করবে, এই কোষ থেকে 2টা কোষ তৈরি করবে। বোঝা গেছে? ওকে, এবার চলো হচ্ছে আমরা দেখি যে মাস্টার স্লাইড আমাদের মাইটোসিস মায়োসিসের পার্থক্য। তো এই জিনিসটা এই যে এখানে যা বলা হয়েছে এখানেও তাই বলা হয়েছে যে 4টা কোষ থেকে এখানে 4টা কোষ তৈরি হয়েছে, বাট এখানে 4টা কোষ থেকে প্রথমে 2টা ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হয়েছে এবং এখানে হচ্ছে 2টা ক্রোমোজোম বিশিষ্ট 4টা কোষ তৈরি হয়েছে। এবার চলে আসো আমরা মায়োসিস দেখি। মায়োসিসের এই বৈশিষ্ট্য আমরা এখান থেকে না পড়ে আমরা সরাসরি মায়োসিস বুঝার মাধ্যমে মায়োসিসের বৈশিষ্ট্য পড়বো। তো দেখো মায়োসিসের আবিষ্কার ভেরি মাচ ইম্পর্টেন্ট। এভাবে আমি মনে রাখি যে বেনেডিক্ট হাউসার ওনারা আবিষ্কার করছে অ্যাসকারিস কৃমিতে
হ্যাপ্লয়েড কোষ। স্ট্রাসবুর্গার হচ্ছে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করছে এবং ফার্মার ওমর মায়োসিস নামকরণ করছে। দেখো এই জায়গার মধ্যে একমাত্র এই জায়গাতেই ম আছে, সুতরাং মতে মায়োসিস। ঠিক আছে, এবার চলো আমরা মায়োসিসের প্রকারভেদ দেখি। মায়োসিস কখন হচ্ছে সেটার উপর ভিত্তি করে মায়োসিসকে ভাগ করা হয়েছে 3 ভাগে। টার্মিনাল মায়োসিস, টার্মিনাল মায়োসিস হচ্ছে যখন গ্যামিট তৈরির জন্য মায়োসিস হয়, সেটাকে বলা হয় টার্মিনাল মায়োসিস। ঠিক আছে, স্পোরিক মায়োসিস যখন স্পোর তৈরির জন্য মায়োসিস হয়, সেটাকে বলা হয় স্পোরিক মায়োসিস। সহজ জিনিস, বায়োলজিটা সহজ করে শিখো। জাইগোটিক মায়োসিস যখন জাইগোট গঠনের পরে মায়োসিস হয়, তখন সেটাকে বলা হয় জাইগোটিক মায়োসিস বা পোস্ট জাইগোটিক মায়োসিস। আমাদের মানুষের মায়োসিস কি ঘটে? শুক্রাণু ডিম্বাণু তৈরির সময় মায়োসিস ঘটে এবং শুক্রাণু ডিম্বাণু তৈরির পরে জাইগোট গঠিত হয়। বাট কিছু কিছু শৈবাল আছে যাদের আগে জাইগোট গঠিত হয়, যেমন 2n সংখ্যক পুরুষ 2n ক্রোমোজোম বিশিষ্ট নারী মিলে জাইগোট তৈরি হয় 4n জাইগোট। এই 4n জাইগোটে হচ্ছে মায়োসিসের মাধ্যমে এই 2n 4টা কোষ তৈরি হয়। এটাকে বলা হয় পোস্ট জাইগোটিক মায়োসিস। পোস্ট মানে পরে, জাইগোট মানে জাইগোট, মানে জাইগোট তৈরির পরে যে মায়োসিস হয় সেটাকে বলা হয় জাইগোটিক মায়োসিস বা পোস্ট জাইগোটিক মায়োসিস। এবার মায়োসিস প্রক্রিয়াকে হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়েছে, মায়োসিস 1, মায়োসিস 2। মায়োসিস 1 আর 2 এর মধ্যে একটা গ্যাপ আছে, সেটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। কাইনেসিস মানে বিভাজন, ইন্টার মানে মধ্যবর্তী, মানে মায়োসিস 1 আর মায়োসিস 2 এর মাঝখানে কোষ একটু বিশ্রাম নেয়, ওই বিশ্রামের জায়গাটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। আর ইন্টারফেস তো সব বিভাজনেই থাকে, মাইটোসিসে যেরকম ইন্টারফেস আছে, মায়োসিসের ক্ষেত্রেও ইন্টারফেস আছে। তাহলে মায়োসিস কোষ বিভাজনের ধাপ কয়টা? 2টা, এবং এই মায়োসিস কোষ বিভাজনের 2টা ধাপের মধ্যে একটা গ্যাপ আছে, সেটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। এবার মায়োসিস 1 যে পর্যায়টা আছে, এই মায়োসিস 1 এর 4টা উপধাপ আছে। কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মানে এখানে কিন্তু প্রোমেটাফেজ নাই। মায়োসিস 2 এর ক্ষেত্রেও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে। মায়োসিস 1 এর প্রোফেজ 1টা খুবই ইম্পর্টেন্ট, এই কারণে এই প্রোফেজ 1 কে 5 ভাগে ভাগ করা হয়েছে। আমি এইভাবে মুখস্থ রাখি: লেপ্টোজাইগোপ্যাকাইডিপ্লো ডায়াকাইনেসিস, লেপ্টোজাইগোপ্যাকাইডিপ্লো ডায়াকাইনেসিস। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি এই ছকটা মুখস্থ রাখা খুবই সহজ। ইন্টারফেস, কারণ কোষ বিভাজনের শুরুতে ইন্টারফেস থাকবেই। ইন্টারফেস হলো মায়োসিস 1। মায়োসিস 1 এর 4টা স্টেপ: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তারপরে মায়োসিস 1 আর মায়োসিস 2 এর মাঝখানে একটা গ্যাপ হচ্ছে ইন্টারকাইনেসিস। মানে কাইনেসিস মানে বিভাজন, ইন্টার মানে মধ্যবর্তী, তাহলে 2 বিভাজনের মধ্যবর্তী সময়। আর মায়োসিস 2 এর মধ্যে একদম হুবহু মায়োসিস 1 এ যা আছে তাই থাকবে, তার মানে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। সহজ, মুখস্থ। এবার চলে আসো আমরা মায়োসিস 1 এর প্রোফেজ 1 এর বিভিন্ন উপধাপগুলো দেখব। তো মানে আমরা শিখতেছি হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে শিখতেছি। তো এই জিনিসের মধ্যে প্রথমে আছে কি? লেপ্টোটিন। আচ্ছা চল আমরা লেপ্টোটিন ধাপটা একটু শিখি। এই জিনিসটা হচ্ছে লেপ্টোটিন। লেপ্টো মানে হচ্ছে চিকন আর টিন মানে হচ্ছে সুতা। লেপ্টোটিন মানে হচ্ছে চিকন সুতা। তো আমাদের মাইটোসিসের ক্ষেত্রে প্রোফেজে যা যা ঘটছে এখানেও তাই ঘটবে, ঠিক আছে? বাট প্রোফেজের মতো মাইটোসিস এর প্রোফেজটা যেরকম শুধুমাত্র প্রোফেজের মধ্যেই সবকিছু ঘটে গেছে, বাট এখানে তো প্রোফেজ 1টাকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, এই কারণে এখানে আস্তে আস্তে হচ্ছে বিভিন্ন পরিবর্তন আসবে। তো লেপ্টোটিনে কি হয়? লেপ্টোটিনে হচ্ছে জল বিয়োজন ঘটে, ক্রোমোজোমে বহু ক্রোমোমিয়ার দেখা যায়। কথা হচ্ছে ক্রোমোমিয়ার জিনিসটা কি? মিয়ার মানে হচ্ছে বাহু আর ক্রোমো মানে হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিনের মধ্যে মিয়ার মানে বস্তু, দুঃখিত, মিয়ার মানে বস্তু আর ক্রোমো মানে ক্রোমাটিন। তো ক্রোমাটিনের মধ্যে কিছু গুটি দেখা যায়, এগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। কেন এই গুটিগুলো তৈরি হয়? কারণ ক্রোমোজোম অনেক বেশি পেঁচায় গেলে সেই জিনিসটাকে গুটির মতো দেখায়। তো এই জায়গাতে পানি বিয়োজনের ফলে ক্রোমোজোম অনেক বেশি পরিমাণে পেঁচায় যায়, ফলে ক্রোমোজোমের মধ্যে বিভিন্ন গুটি তৈরি হয়। এবং এই জায়গাতে হচ্ছে বুকে দেখা যায়, প্রাণী কোষে বুকে দেখা যায়, আর প্রাণী কোষে পোলারাইজড বিন্যাস ঘটে। এই জিনিসটা আসলে কি? দেখো এই যে ক্রোমোজোম গুলো আছে না, এই ক্রোমোজোম গুলো প্রাণী কোষের মধ্যে এইরকম করে একসাথে থাকে। এই যে 2টা ক্রোমোজোম আর এখানে আঁকি 2টা ক্রোমোজোম, এই যে দেখো এইরকম করে হচ্ছে প্রাণী কোষের মধ্যে ক্রোমোজোম গুলো লেপ্টোটিন পর্যায়ে থাকে। এটা তো উদ্ভিদ কোষ, প্রাণী কোষে এরকম করে থাকে। তো এই জিনিসটাকে দেখতে কি ফুলের তোড়ার মতো মনে হচ্ছে না? সেই ফুলের তোড়া, এই যে দেখো ফুলের তোড়া দেখতে এরকম না?
তো ফুলের তোড়া ইংরেজি হচ্ছে বুকে, বুকে, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হয়েছে যে লেপ্টোটিন উপপর্যায়ে প্রাণী কোষে ক্রোমোজোম দেখতে বুকের মতো। এরপরে আসো জাইগোটিন। জাইগোটিন মনে রাখবা, জাইগোটিন কথাটার মানে হচ্ছে জোড়া, জতে জাইগোটিন, জতে জোড়া। এই জায়গাতে ক্রোমোজোম জোড়া বাঁধে কিভাবে দেখো, ধরো এটা একটা উদ্ভিদ, এই উদ্ভিদের মধ্যে 4টা ক্রোমোজোম আছে। তো আমরা জানি যে কোনো ডিপ্লয়েড জীবের যে ক্রোমোজোম গুলো থাকে তার মধ্যে অর্ধেক তার বাবার, অর্ধেক তার মায়ের। তো এই উদ্ভিদেরও ধরো 2টা বাবার ক্রোমোজোম আছে, 2টা মায়ের ক্রোমোজোম আছে। এটা হচ্ছে বাবার 1 নম্বর ক্রোমোজোম, বাবার 2 নম্বর ক্রোমোজোম, এটা মায়ের 1 নম্বর ক্রোমোজোম, মায়ের 2 নম্বর ক্রোমোজোম। তো জাইগোটিনে জোড়া যে বাঁধে ক্রোমোজোম গুলো, জোড়া বাঁধা মানে কি 2টা ক্রোমোজোম একসাথে আসবে। কারা কারা কোন কোন ক্রোমোজোম একসাথে আসে? বাবার 1 নম্বর ক্রোমোজোম আর মায়ের 1 নম্বর ক্রোমোজোম কাছাকাছি আসে, বাবার 2 নম্বর ক্রোমোজোম মায়ের 2 নম্বর ক্রোমোজোম কাছাকাছি আসে। এই জিনিসটাকেই বলা হয় জোড়া বাঁধা, ঠিক আছে। এবং এই যে জোড়াটা যে বাঁধা হইলো, এই জোড়া বাঁধার প্রসেসটাকে বলা হয় সিন্যাপসিস। সিন্যাপসিস মানে হচ্ছে জোড়া বাঁধা, ঠিক আছে। আর জোড়া বাঁধার ফলে এই যে এই জোড়াটা, এই জোড়াটাকে বলা হয় বাইভ্যালেন্ট। বাই মানে 2, ঠিক আছে। এই জোড়াটা হচ্ছে একটা বাইভ্যালেন্ট, এই জোড়াটা হচ্ছে একটা বাইভ্যালেন্ট, ঠিক আছে। তাহলে জোড়া বাঁধার প্রসেসটা সিন্যাপসিস আর জোড়াটাকে বলা হয় বাইভ্যালেন্ট। ওকে, তাহলে আমাদের জাইগোটিন উপপর্যায়ে দেখো এখানে যা যা লেখা আছে, এই যে বাইভ্যালেন্ট, তারপরে সিন্যাপসিস, এই জিনিসগুলো কিন্তু আমাদের বোঝা হইলো। এবার চলে আসা হচ্ছে প্যাকাইটিন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ধাপ। এই ধাপটাই হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জায়গাতে কি হয় দেখো, বাবার 1 নম্বর ক্রোমোজোম আর মায়ের 1 নম্বর ক্রোমোজোমের মধ্যে কি আছে, প্রত্যেকটা ক্রোমোজোমে 2টা করে ক্রোমাটিড আছে না। এই যে বাবার 1 নম্বর ক্রোমোজোমে অ্যাকচুয়ালি কি 2টা ক্রোমাটিড আছে না। যেমন ধরো এই যে এটা হচ্ছে বাবার 1 নম্বর ক্রোমোজোম, এইটা অ্যাকচুয়ালি কি, এটা দেখতে এরকম না, 2টা ক্রোমাটিড আছে না। তো বাবার 1 নম্বর ক্রোমোজোম 2টা ক্রোমাটিডে ভাগ হয়, মায়ের 1 নম্বর ক্রোমোজোমও 2টা ক্রোমাটিডে ভাগ হয়। তার ফলে এই যে এই বাইভ্যালেন্টটা আছে, এই বাইভ্যালেন্টের মধ্যে 4টা ক্রোমাটিড দেখা যাচ্ছে না। এই যে 4টা ক্রোমাটিড দেখা যাচ্ছে, এই অবস্থাটাকে বলা হয় টেট্রাড। তাহলে বাইভ্যালেন্টের মধ্যে যখন 4টা ক্রোমাটিড দেখা যায় তখন সেই অবস্থাটাকে বলা হয় টেট্রাড। টেট্রা মানে 4, ঠিক আছে। তো এখানেও আরেকটা টেট্রাড আছে। তাহলে প্যাকাইটিনের টেট্রাড জিনিসটা কিন্তু আমরা বুঝে ফেলছি। এইবার চলে আসি আমরা সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড। দেখো এই যে বাবার 1 নম্বর ক্রোমোজোমে 2টা ক্রোমাটিড আছে না, এদেরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, মানে এরা একই ক্রোমোজোম থেকে তৈরি। মায়ের 1 নম্বর ক্রোমোজোমের যে 2টা ক্রোমাটিড আছে, এরাও হচ্ছে একে অপরের সিস্টার ক্রোমাটিড, কারণ এরা একই ক্রোমোজোম থেকে তৈরি। বাট বাবার এই ক্রোমাটিড আর মায়ের এই ক্রোমাটিড, এই দুইটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, মানে সিস্টার না, নন মানে হচ্ছে না, বোঝা গেছে। আবার বাবার এই ক্রোমাটিড মায়ের এই ক্রোমাটিড, এরাও নন সিস্টার ক্রোমাটিড। বাবার এই ক্রোমাটিড মায়ের এই ক্রোমাটিড, এরাও নন সিস্টার ক্রোমাটিড, বোঝা গেছে। তাহলে সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড আমরা বুঝতে পারছি। এই জায়গাতে সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। এইবার কায়াজমা জিনিসটা কি, কায়াজমা জিনিসটা বোঝার জন্য আমাদের ক্রসিং ওভার বুঝতে হবে। দেখো এই যে বাবার যে 2টা ক্রোমাটিড আছে, বাবার 1 নম্বর ক্রোমোজোমের 2টা ক্রোমাটিড, মায়ের 1 নম্বর ক্রোমোজোমের 2টা ক্রোমাটিড, এই 2টা ক্রোমাটিড কাছাকাছি আসছে। এই জায়গায় হচ্ছে আমি প্যাকাইটিন উপপর্যায়ের একদম শেষ পর্যায়টা দেখায় রাখছি। তো প্যাকাইটিন উপপর্যায় শুরু হয় হচ্ছে এইভাবে, বাবার 1 নম্বর ক্রোমোজোম, এটা হচ্ছে ফাদারের 1 নম্বর ক্রোমোজোম, আর এটা হচ্ছে মাদারের 1 নম্বর ক্রোমোজোম। এই 2টা ক্রোমোজোম কাছাকাছি আসছে এবং ফাদারের একটা ক্রোমাটিড আর মায়ের একটা ক্রোমাটিড কাছাকাছি আসছে। কাছাকাছি এসে এরা হচ্ছে এরকম জোড়া বাঁধছে, যে এক্স এর মতো একটা গঠন তৈরি করছে। এই এক্স এর মতো গঠনটাকে বলা হয় কায়াজমা। এই যে বাবার একটা ক্রোমাটিড আর মায়ের একটা ক্রোমাটিড মিলে যে একটা গঠন তৈরি করছে এক্স এর মতো, এটাকে বলা হয় কায়াজমা, ঠিক আছে। ওকে, তো এই কায়াজমাটার মধ্যে কি হয়, কায়াজমার মধ্যে এন্ডোনিউক্লিয়াস নামক এনজাইম আসে এবং এটা এসে কি করে, এই কায়াজমাটাকে কেটে দেয়, বোঝা গেছে। এন্ডোনিউক্লিয়াস এনজাইম এসে এই কায়াজমার জায়গায় ক্রোমাটিড 2টাকে কেটে দেয়। কেটে দেওয়ার পরে কি হয়, এই যে এই মায়ের ক্রোমাটিডের অংশটা বাবার এখানে চলে আসে, বাবার ক্রোমাটিডের অংশটা মায়ের এখানে চলে আসে। দেখো এই যে এইটার মতো, বোঝা গেছে। এই ঘটনা যখন ঘটে যায় সাথে সাথে কি করে,
লাইগেজ এনজাইম আসে। লাইগেজ এনজাইমের কাজ হচ্ছে লাগানো, ঠিক আছে। তো লাইগেজ এনজাইম এসে কি করে, মায়ের ক্রোমাটিডের অংশটাকে বাবার ক্রোমাটিডে লাগায় দেয়, বাবার ক্রোমাটিডের অংশটাকে মায়ের ক্রোমাটিডে লাগায় দেয়। এই যে ঘটনাটা ঘটলো না, যে বাবার একটা অংশ মায়ের এখানে গেল, মায়ের একটা অংশ বাবার এখানে গেল, এই জিনিসটাকে বলা হয় ক্রসিং ওভার। ক্রসিং ওভার মানে ক্রস করা, বাবার জিনিস মায়ের কাছে যাওয়া, মায়ের জিনিস বাবার কাছে আসা। বোঝা গেছে? ওকে, তাহলে এই ক্রসিং ওভার জিনিসটাও তোমরা বুঝে গেছো যে ক্রসিং ওভার কিভাবে ঘটে। প্রথমে কায়াজমা তৈরি হয়, তারপরে এন্ডোনিউক্লিয়াস এনজাইম এসে কায়াজমাকে কেটে দেয়, তারপরে এই লাইগেজ এনজাইম এসে হচ্ছে ক্রোমাটিড জোড়া লাগায় দেয়। বোঝা গেছে? এবং এই কায়াজমা তৈরি হওয়া অথবা ক্রসিং ওভার হওয়া এগুলো কোথায় ঘটছে? দেখো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটছে। বাবার দুইটা ক্রোমাটিডের মধ্যে কিন্তু এই ঘটনা ঘটে নাই, ঘটছে বাবার একটা ক্রোমাটিড আর মায়ের একটা ক্রোমাটিডের মধ্যে। তাহলে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিন্তু কি ঘটে? ক্রসিং ওভার ঘটে। এই যে এই প্যাকাইটিন উপপর্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ক্রসিং ওভার ঘটা, ঠিক আছে। এই ক্রসিং ওভারের কারণে বাবার কিছু বৈশিষ্ট্য মায়ের কাছে যায়, মায়ের কিছু বৈশিষ্ট্য বাবার কাছে আসে। বোঝা গেছে? ওকে, এবার চলে আসা হচ্ছে ডিপ্লোটিন উপপর্যায়ে। আচ্ছা, ডিপ্লোটিন উপপর্যায়ে কি হয়? ডিপ্লোটিন উপপর্যায়ে এই যে এই সেন্ট্রোমিয়ার আছে না, এই সেন্ট্রোমিয়ার দুইটা হচ্ছে একে অপরকে বিকর্ষণ করতে থাকে। বাবার কোষের সেন্ট্রোমিয়ার, বাবার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, মায়ের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একে অপরকে বিকর্ষণ করতে থাকে। বিকর্ষণ করতে থাকার ফলে এরা দুইটা দুই পাশে যাইতে চায়, কিন্তু এরা কোথায় আটকা পড়ে আছে? কায়াজমার জায়গায় আটকা পড়ে আছে না। এই কারণে এই জিনিসটাকে দেখতে 180 ডিগ্রি কোণের মতো মনে হয়। বোঝা গেছে? এই কথাটাই বই আছে। ডিপ্লোটিন উপপর্যায়ে এইটাই কাজ, যে সেন্ট্রোমিয়ার দুই পাশে সরে যেতেছে, জোড়ায় জোড়ায়, অর্থাৎ বাইভ্যালেন্টের সেন্ট্রোমিয়ার গুলো দূরে দূরে সরে যেতে চায়। ডায়াকাইনেসিস, ডায়া মানে হচ্ছে অ্যাক্রস, মানে সাইডে চলে যাওয়া। কি হয়? ডায়াকাইনেসিসে হচ্ছে বাইভ্যালেন্ট গুলো নিউক্লিয়াসের সাইডে চলে আসে, নিউক্লিয়াসের সাইডে চলে আসে। কেন চলে আসে বলতো? কারণ এই বাইভ্যালেন্ট গুলো কি হবে, বাইভ্যালেন্ট গুলো প্রত্যেকটা বাইভ্যালেন্ট হচ্ছে আলাদা আলাদা কোষে পরিণত হবে। কারণ আমরা জানি যে মায়োসিস ওয়ানে কি হয়, দুইটা ক্রোমোজোম একটা কোষে পরিণত হয়, দুইটা ক্রোমোজোম আরেকটা কোষে পরিণত হয়, ঠিক আছে। এই জায়গায় কোনো ক্রোমাটিড ভাগ হয় না, এইটাই হচ্ছে ডায়াকাইনেসিস। তো আশা করি এই যে তোমরা এই প্রোফেজ পর্যায়টা ভালো করে বুঝতে পারছো। তাহলে প্রোফেজ পর্যায়টা কি হয়? প্রোফেজ পর্যায়ের শেষে আমরা হচ্ছে এইরকম 4টা ক্রোমোজোম পাই, যাদের হচ্ছে কি হয়েছে, দুইটা ক্রোমোজোমের মধ্যে হচ্ছে প্রত্যেক, মানে প্রোফেজ পর্যায়ের শেষে আমাদের প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ার মধ্যে হচ্ছে বাবার ক্রোমোজোমে কিছু মায়ের বৈশিষ্ট্য আসছে, মায়ের ক্রোমোজোমে কিছু বাবার বৈশিষ্ট্য আসছে। এবার আসো মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে কি হয়। ধরো এইটা হচ্ছে আমাদের ওই ডায়াকাইনেসিস পর্যায়ের ক্রোমোজোম। আমি ইচ্ছা করেই হচ্ছে অন্য কালারের ছবিটা আঁকছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে ডায়াকাইনেসিস পর্যায়, প্রোফেজ 1 এর ডায়াকাইনেসিস পর্যায়। দেখো এটা হচ্ছে ফাদারের 1 নম্বর ক্রোমোজোম, সবুজ কালারটা, আর এই সবুজ কালারটা হচ্ছে ফাদারের 2 নম্বর ক্রোমোজোম। এই হলুদটা হচ্ছে মায়ের 1 নম্বর ক্রোমোজোম, এই হলুদটা হচ্ছে মায়ের 2 নম্বর ক্রোমোজোম, ঠিক আছে। তো এই জায়গাতে কি হয়েছে দেখো, এই জায়গাতে মায়ের 2টা ক্রোমোজোম এই পাশে যাইতেছে, বাবার 2টা ক্রোমোজোম এই পাশে আসতেছে, ঠিক আছে। এই যে মায়ের 2টা ক্রোমোজোম এখানে আছে আর বাবার 2টা ক্রোমোজোম এখানে আছে, এই পর্যায়টা হচ্ছে মেটাফেজ পর্যায়, ঠিক আছে। এরপরে এখানে দেখো কি হচ্ছে, মায়ের 2টা ক্রোমোজোমকে টান দিয়ে এই পাশে নিয়ে যাওয়া হচ্ছে, বাবার 2টা ক্রোমোজোমকে টান দিয়ে এই পাশে নিয়ে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে অ্যানাফেজ পর্যায়। এবং এই জায়গাতে কি হয়েছে, এটা হচ্ছে টেলোফেজ পর্যায়। এই জায়গাতে মায়ের 2টা ক্রোমোজোম মিলে একটা কোষ, বাবার 2টা ক্রোমোজোম মিলে একটা কোষে পরিণত হয়েছে, এই জিনিসটা হচ্ছে টেলোফেজ পর্যায়। তাহলে এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার মাইটোসিস 1 এর সামারি, ঠিক আছে। এটা হচ্ছে প্রোফেজ, এটা মেটাফেজ, এটা অ্যানাফেজ, এটা টেলোফেজ। বোঝা গেছে? এবার চলে আসো ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস 1। এই সাইটোকাইনেসিস 1 এ হচ্ছে কি হয়, তোমার ওই যে মাইটোসিস কোষ বিভাজনের জন্য যা যা লাগবে, কারণ এই মায়োসিস 2 এর আরেক নাম হচ্ছে মাইটোসিস, কারণ এই মায়োসিস 2 বিভাজনটা হচ্ছে পুরোপুরি মাইটোসিস কোষ বিভাজনের মতো। সো মাইটোসিস কোষ বিভাজনের জন্য যা যা লাগে সেটা হচ্ছে এই ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস 1 এর মধ্যে হচ্ছে তৈরি হয়, ঠিক আছে। কেন এটার নাম সাইটোকাইনেসিস 1? কারণ দেখো এই যে এইখানে মায়োসিস কোষ বিভাজনটা তুমি যদি খেয়াল করো, এই যে এইটা হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। মায়োসিস কোষ বিভাজনে এখানে সাইটোপ্লাজম কি একবার বিভাজিত হয়েছে না, এখানে কিন্তু সাইটোপ্লাজম আবার বিভাজিত হবে। তাহলে যেহেতু দুইবার সাইটোপ্লাজম বিভাজিত হবে, এই কারণে এই যে এইটা হচ্ছে মায়োসিস 1 এর পরে যে সাইটোপ্লাজমের বিভাজন, সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস 1,
ঠিক আছে। আর মায়োসিস 2 এর পরে সাইটোপ্লাজমের যে বিভাজন হবে সেটাকে বলা হবে সাইটোকাইনেসিস 2। এবার চলে আসো মায়োসিস 2। মায়োসিস 2 এর ক্ষেত্রে কি হবে দেখো, এই যে এখানে কিন্তু মায়ের 2টা ক্রোমোজোম নিয়ে একটা কোষ তৈরি হয়েছে, বাবার 2টা ক্রোমোজোম নিয়ে একটা কোষ তৈরি হয়েছে। এবার এখানে একদম পুরোপুরি মাইটোসিস ঘটবে। মাইটোসিসে কি হইতো, এই যে এই 2টা ক্রোমোজোম হচ্ছে মাঝখানে আসবে, কোষের মাঝখানে আসবে মেটাফেজ পর্যায়ে। মাঝখানে আসার পর কি হবে, এই 2টা ক্রোমোজোম অর্ধেক হয়ে যাবে, এই 2টা ক্রোমোজোম ক্রোমাটিডে পরিণত হবে। তো এই যে দেখো এই ক্রোমোজোমটা হচ্ছে ক্রোমাটিডে, এই একটা ক্রোমাটিড এই একটা ক্রোমাটিডে পরিণত হয়েছে, এই কারণে M1/2 M1/2 লেখা হয়েছে, মানে এটার মানে হচ্ছে ক্রোমাটিড। এই ক্রোমাটিড গুলো কি হবে, এই যে এখানকার M1 এর আর M2 এর 2টা ক্রোমাটিড গিয়ে এখানে একটা কোষ তৈরি করবে, এই M1 M2 এর নিচের 2টা ক্রোমাটিড গিয়ে এখানে কোষ তৈরি করবে। ফলে দেখো কি হচ্ছে, এই 2টা ক্রোমোজোম মানে কয়টা ক্রোমাটিড, 4টা ক্রোমাটিড। এই 2টা ক্রোমোজোম কি হয়েছে, 4টা ক্রোমাটিডে ভাগ হয়েছে, এবং 4টা ক্রোমাটিডে ভাগ হয়ে এখানে 2টা ক্রোমাটিড গেছে, এখানে 2টা ক্রোমাটিড গেছে। বোঝা গেছে? মাইটোসিসে এই কারণেই ক্রোমোজোম সংখ্যা সেম থাকে, কারণ ক্রোমোজোম গুলো কি হয়, অর্ধেক হয়ে ক্রোমাটিডে পরিণত হয়েছে। তো তোমরা এখানে বলবা যে ভাইয়া এখানে তো ক্রোমোজোমের 2টা বাহু আছে, বাট এখানে তো ক্রোমাটিডের একটা বাহু। মজার ব্যাপার হচ্ছে এই ক্রোমাটিড গুলো কোষ তৈরি হওয়ার পরে এরা প্রত্যেকেই হচ্ছে আবার নিজের বাহু তৈরি করে ফেলে। এই যে প্রত্যেকটা ক্রোমাটিডই আবার এখানে এসে ক্রোমোজোমে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এই বাবার ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনাই ঘটে, প্রত্যেকটা ক্রোমাটিড হচ্ছে ক্রোমোজোমে পরিণত হয়ে যায় ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে। বোঝা গেছে? এই কারণে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এবার সাইটোকাইনেসিস 2। সাইটোকাইনেসিস 2 হচ্ছে এই যে এইখানে যখন হচ্ছে আবার সাইটোপ্লাজমের বিভাজন হবে, এই জিনিসটা হচ্ছে সাইটোকাইনেসিস 2। ঠিক আছে, ওকে। এবার চলে আসো মাইটোসিস ও মায়োসিসের মধ্যে পার্থক্য। তোমাদের হাসান স্যারের বইতে মায়োসিস ও মাইটোসিসের অনেক পার্থক্য দেয়া আছে, ওইখান থেকে খুব সুন্দর করে বুঝবা কি হয়, সংগঠন স্থান কোথায় ঘটে। মাইটোসিস ঘটে দেহকোষ সহ সব জায়গায়, মায়োসিস শুধুমাত্র আমাদের যে জনন মাতৃ কোষ আছে সেখানে ঘটে। অপত্য কোষের সংখ্যা, মাইটোসিসে মাত্র 2টা কোষ তৈরি হয়, মায়োসিসে 4টা কোষ তৈরি হয়। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, মাইটোসিসে হচ্ছে সকল কোষের ক্রোমোজোম সংখ্যা সেম, বাট মায়োসিসের ক্ষেত্রে মায়োসিস 1 উপপর্যায়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, আর মায়োসিস 2 এ হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ওই মায়োসিস 1 এর মতোই থাকে, মানে অ্যাকচুয়ালি মায়োসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে অর্ধেক হয়ে যায়। মাইটোসিসের ক্ষেত্রে দেখো নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়, কিন্তু মায়োসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস 2বার ক্রোমোজোম একবার বিভাজিত হয়। কেন? দেখো এই জায়গায় খেয়াল করে দেখো, এই স্লাইডটাতে দেখো, এই জায়গাতে মাইটোসিসে ক্রোমোজোম কিন্তু এখানে বিভাজিত হয়েছে, নিউক্লিয়াসও একবার বিভাজিত হয়েছে, বাট মায়োসিসের ক্ষেত্রে এই জায়গাতে কিন্তু ক্রোমোজোমের কোনো বিভাজন হয় নাই। ক্রোমোজোম কিন্তু এই জায়গাতে 2 ভাগ হয় নাই, পুরো আস্থা ক্রোমোজোমেই 2টাই পাশে গেছে, 2টাই পাশে গেছে। এইখানে গিয়ে হচ্ছে এই ক্রোমোজোমটা 2 ভাগে ভাগ হয়েছে, এই ক্রোমোজোমটা 2 ভাগে ভাগ হয়েছে। বোঝা গেছে? তাহলে এই জায়গাতে মায়োসিসের ক্ষেত্রে শুধুমাত্র এই জায়গাতে ক্রোমোজোম বিভাজিত হয়েছে, বাট নিউক্লিয়াস কিন্তু এখানে 2বার, এখানে একবার বিভাজিত হয়েছে, নিউক্লিয়াস এইখানে আরেকবার বিভাজিত হয়েছে। তাহলে নিউক্লিয়াস 2বার বিভাজিত হইতেছে, বাট ক্রোমোজোম মায়োসিসে একবার বিভাজিত হইতেছে। মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম একবার বিভাজিত হইতেছে, নিউক্লিয়াসও একবার বিভাজিত হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে তোমাদের এই মাইটোসিস ও মায়োসিসের পার্থক্যের মধ্যে লেখা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, মায়োসিস ও মাইটোসিসের পার্থক্য। ঠিক আছে, তো এইরকম হাসান স্যারের বইয়ে হচ্ছে 12টা পার্থক্য দেয়া আছে, হাসান স্যারের বই থেকে পার্থক্যগুলো দেখে নিবা, পার্থক্যগুলো খুব ইম্পর্টেন্ট। এবার চলে আসো হচ্ছে মায়োসিসের গুরুত্ব। মায়োসিসের কি কি গুরুত্ব আছে? মায়োসিসের গুরুত্ব দেখো মুখস্থ রাখার জন্য এই যে এখানে একটা নেমোনিক দেয়া আছে, এই নেমোনিক দেখে হচ্ছে মায়োসিসের গুরুত্ব তোমরা মুখস্থ রাখতে পারো। আমি গুরুত্বগুলো বুঝাই দিই। জনন কোষ সৃষ্টি, এই যে শুক্রাণু ডিম্বাণু তৈরির জন্য মায়োসিস লাগে। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, তো ধরো যদি এরকম হয় যে মানুষের শুক্রাণুতেও 2n কোষ, মানুষের ডিম্বাণুতেও 2n কোষ, তাহলে জাইগোটে কি হবে বলতো, 4n কোষ হয়ে যাবে না? তো কি করা হয়, শুক্রাণুতে n সংখ্যক কোষ, ডিম্বাণুতে n সংখ্যক কোষ, ফলে জাইগোটে থাকে 2n কোষ। ফলে কি হয়, মানুষের বৈশিষ্ট্যটা হচ্ছে বংশ থেকে বংশে সেম থাকে, এটাই বলা হয়েছে। প্রজাতির স্বকীয়তা, এই যে ক্রোমোজোম সংখ্যা সেম থাকে দেখি প্রজাতির স্বকীয়তা ঠিক থাকে। বৈচিত্র্যের সৃষ্টি, বৈচিত্র্যের সৃষ্টি হচ্ছে ওই যে ক্রসিং ওভার ঘটছে না,
ক্রসিং ওভারের ফলে বাবার কিছু বৈশিষ্ট্য মায়ের কাছে, মায়ের কিছু বৈশিষ্ট্য বাবার কাছে গেছে না? এই জিনিসটার ফলে কি হয়েছে? বৈচিত্র্য তৈরি হয়েছে না? আর বৈচিত্র্য তৈরি হলে কি হবে? সন্তানের মধ্যে কিছু নতুন বৈশিষ্ট্য আসবে না? এটাই হচ্ছে অভিব্যক্তি, অর্থাৎ নতুন কিছু বৈশিষ্ট্য আসা। গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি, গ্যামেট সৃষ্টি মানে ওই জননকোষ সৃষ্টি, একই কথা। যৌনক্রম, যৌনক্রম মানে হচ্ছে ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড দশার ক্রম পরিবর্তন। যেমন মানুষ যখন হ্যাপ্লয়েড অবস্থায় থাকে ওটা হচ্ছে হ্যাপ্লয়েড যৌনক্রম, মানুষ ডিপ্লয়েড অবস্থায় থাকলে সেটাকে বলা হয় ডিপ্লয়েড যৌনক্রম। মানুষ হ্যাপ্লয়েড অবস্থায় কখন থাকে? শুধুমাত্র মানুষ যখন শুক্রাণু আর ডিম্বাণু অবস্থায় থাকে। আর যখন জাইগোট তৈরি হয়, জাইগোট তৈরি থেকে মৃত্যু পর্যন্ত মানুষের অবস্থা হচ্ছে ডিপ্লয়েড অবস্থা। তো প্রত্যেকটা প্রাণী জীবনের কিছু সময় হ্যাপ্লয়েড থাকে, কিছু সময় ডিপ্লয়েড থাকে। এই যে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশা, এই দুইটাকে একসাথে বলা হয় যৌনক্রম। মেন্ডেলের সূত্র, তোমরা জুওলজির 11 নম্বর চ্যাপ্টারে মেন্ডেলের দুইটা সূত্র পড়বা। এই দুইটা সূত্র প্রমাণ করার জন্য এই মায়োসিস কোষ বিভাজন খুবই খুবই দরকার, ঠিক আছে? মেন্ডেল যে বলছে যে বংশধরের মধ্যে নতুন বৈশিষ্ট্য তৈরি হয়, এই নতুন বৈশিষ্ট্যটা মায়োসিসের কারণে তৈরি হতে পারে। এবার চলে আসো ক্রসিং ওভার। ক্রসিং ওভার জিনিসটা আমরা অলরেডি বুঝে ফেলছি যে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে বৈশিষ্ট্যের আদান প্রদান করা বা অংশের আদান প্রদান করাকে বলা হয় ক্রসিং ওভার। কে আবিষ্কার করছে? থমাস হান্ট মর্গান 1909 সালে ভুট্টা উদ্ভিদে দেখছে, ঠিক আছে? এই লাইনগুলো ইম্পর্টেন্ট। 1933 সালে এই হান্ট মর্গান নোবেল পুরস্কার পান। এবার দেখো ক্রসিং ওভারের ধাপ, এটা অলরেডি আমরা বুঝে গেছি। ক্রসিং ওভারের গুরুত্ব ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমাদের শিখতে হবে। আমরা এটা বুঝে বুঝেই হচ্ছে এটা পড়তে পারবো। কিভাবে? দেখো, জিনগত পরিবর্তন। এই যে ক্রসিং ওভারের ফলে কি হয়? বাবার কিছু জিন মায়ের কাছে আসে, মায়ের কিছু জিন বাবার কাছে আসে, ফলে জিনগত পরিবর্তন হয়। আচ্ছা, জিনগত পরিবর্তন হওয়া মানে কি? কারণ মানে কোন জীবের যদি জিনেই পরিবর্তন হয় তাহলে তার বৈশিষ্ট্যের পরিবর্তন হবে না। তাহলে জিনগত পরিবর্তনের কারণে বৈশিষ্ট্যগত পরিবর্তন। আর বৈশিষ্ট্য, কোন জীবের যদি বৈশিষ্ট্য পরিবর্তন আসে তাহলে কি জীবজগতের মধ্যে কি বৈচিত্র্য তৈরি হবে না? এই যে সৃষ্টিগুলো বৈচিত্র্য হয়, আর বৈচিত্র্যটা কি করবে? নতুন পরিবেশের টিকে থাকার ক্ষমতা সৃষ্টি করবে, অথবা নতুন প্রজাতিও তৈরি করতে পারে। তাহলে আমরা জিনগত পরিবর্তন থেকে বৈশিষ্ট্যগত পরিবর্তন, বৈশিষ্ট্যগত পরিবর্তন থেকে হচ্ছে আমরা নতুন প্রজাতি পাই। এবার চলে আসো ক্রসিং ওভারের ক্ষেত্রে কি করা যায়। ধরো কোন একটা গাছ, তার মধ্যে হচ্ছে কোন একটা গাছ ধরো অনেক বড় বড় আম দেয় কিন্তু আম খুব টক। আবার কোন একটা গাছ সে অনেক ছোট ছোট আম দেয় কিন্তু অনেক মিষ্টি আম। তো কি করা হয়? দুইটা গাছকে ক্রসিং ওভার করানো হয়। কি হয় তাহলে? দেখা যায় যে বড় আম বিশিষ্ট এবং মিষ্টি আম বিশিষ্ট গাছ পাওয়া যায়। এইটাই হচ্ছে উন্নত বৈশিষ্ট্য বিশিষ্ট নতুন প্রকরণ। প্রকরণ মানে হচ্ছে জাত। তোমরা অনেকে জাত জিনিসটা বোঝো না। জাত জিনিসটার মানে হচ্ছে উপপ্রজাতি। তার মানে একই প্রজাতির মধ্যে কিছু কিছু পার্থক্য দেখা যায়। যেমন ধরো কুকুর, অনেক জাতের কুকুর আছে না? এই যে কুকুরের প্রত্যেকটা জাত, এগুলো হচ্ছে উপপ্রজাতি, আর কুকুর জীবটা হচ্ছে প্রজাতি। বোঝা গেছে? এবার দেখো প্রজনন বিদ্যা। ওই যে যেমন ধরো একটা গরু, সে হচ্ছে তার কোনো রোগ টোগ হয় না কিন্তু সে দুধ খুব কম দেয়। আরেকটা গরু তার অনেক রোগ হয় কিন্তু সে দুধ অনেক বেশি দেয়। দুইটা গরুকে ক্রস করানো হলে কি হবে? এমন গরু তৈরি হবে যেটা হচ্ছে রোগ শোক হয় না, আবার গরুটা অনেক বেশি দুধ দেয়। এটাই হচ্ছে প্রজনন বিদ্যায় ইউজ করা হয়। তারপরে ক্রোমোজোমে জিনের রেখাকার বিন্যাস প্রমাণে, এটার মানে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে জিন রেখার মতো থাকে, অর্থাৎ এখানে একটা জিন এটার সাথে হচ্ছে লেগে থাকে, রেখার মতো আরেকটা জিন লেগে থাকে, এটার সাথে রেখার মতো আরেকটা জিন লেগে থাকে। মানে জিন এরকম না যে একটার উপরে আরেকটা এরকম করে থাকে, জিন একটার পর একটা রেখার মতো থাকে। এটা হচ্ছে এই ক্রসিং ওভারের সাহায্যে প্রমাণ করা যায়। ক্রোমোজোম ম্যাপিং, অর্থাৎ ক্রোমোজোমের কোন জায়গায় কোন জিন থাকে সেটাও এই ক্রসিং ওভারের সাহায্যে জানা যায়। জেনেটিক ম্যাপ, জিনের অবস্থান, এর মানে হচ্ছে জেনেটিক ম্যাপ মানে হচ্ছে কোষের ক্রোমোজোমের কোন জায়গায় কোন জিন আছে, এটা হচ্ছে জেনেটিক ম্যাপ। আর জিনের অবস্থান তো বুঝতেছই, যে ধরো একটা নির্দিষ্ট জিন কোথায় আছে, এটা কিভাবে জানা যায়? ক্রসিং ওভারের মাধ্যমে জানা যায়। এরপর আসো কুইক রিভিউ। এখানে হচ্ছে আমি তোমাদের এই পুরা ক্লাসে যা যা লেখাইছি সব হচ্ছে এই জায়গাতে ইম্পর্টেন্ট তথ্যগুলো হচ্ছে এখানে লেখা আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাসের থিওরি পার্ট। দেখো আমরা সিকিউ চেষ্টা করব, ঠিক আছে? এই পার্টে হচ্ছে আমরা সিকিউ দেখবো। তো অ্যামাইটোসিস কাকে বলে, তারপরে এখানে বলছে যে মাইটোটিক ইন্ডেক্স বলতে কি বোঝো। মাইটোটিক ইন্ডেক্সটা আমরা একটু দেখি। মাইটোটিক ইন্ডেক্স হচ্ছে কোন একটা জীবের দেহে মোট যে কোষ আছে আর মাইটোসিস হচ্ছে যে কোষগুলোর মধ্যে,
এই বিটা কোষের অনুপাতকে বলা হয় মাইটোটিক ইনডেক্স। কোন জীবের যদি মাইটোটিক ইনডেক্স অনেক বেশি হয় তার মানে কি ওই জীবের মধ্যে অনেক বেশি পরিমাণে মাইটোসিস হচ্ছে, তো এটা হচ্ছে জীবের জন্য খারাপ যদি অতিরিক্ত মাইটোটিক ইনডেক্স থাকে। তাহলে মাইটোটিক ইনডেক্স আমরা বুঝে গেলাম। এবার হচ্ছে সন্তানদের চেহারার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে বাবা মার গঠন ও বৈশিষ্ট্যের মিশ্রণ পরিলক্ষিত হয়। তো বাবা মার চরিত্রের মিশ্রণ গঠন করে কোন অঙ্গাণু? গঠন করে হচ্ছে ক্রোমোজোম, তাই না? তাহলে এখানে হচ্ছে ক্রোমোজোমের গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে। তারপরে বলছে যে কোন পদ্ধতিতে এই সন্তানের মিশ্রণ পরিলক্ষিত হয়, এটা হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। তো আমাদের মায়োসিস কোষ বিভাজন ব্যাখ্যা করতে হবে। এই জায়গায় বলছে ক্রোমোজোমের সংখ্যা ও গুণাগুণ অপরিবর্তিত, তার মানে এটা মাইটোসিস, এটা হচ্ছে মায়োসিস। তো পি প্রক্রিয়া, তার মানে এখানে হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার টেলোফেজ ধাপ জানতে চাইছে। আর এখানে কি চাইছে? এখানে হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের গুরুত্ব। সিনাপসিস কি বলা হয়েছে ক্লাসে, মুক্ত নিউক্লিয়ার বিভাজন ক্লাসে বলা হয়েছে। এম, এম কি? এম হচ্ছে এখানে মাইটোসিস, কারণ দেখো এখানে ক্রোমোজোম সংখ্যা সমান। এম এর তৃতীয় দশা কোনটা? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ। এখানে মেটাফেজ পর্যায়ের ছবি চাইছে। আর এখানে চাইছে হচ্ছে মাইটোসিস ও মায়োসিসের উপর দৈহিক বৃদ্ধি ও বংশধর নির্ভরশীল। মাইটোসিস কোষ বিভাজনের উপর, মাইটোসিস ও মায়োসিস কোষ বিভাজনের উপর দৈহিক বৃদ্ধি ও বংশধর নির্ভরশীল। মাইটোসিস কোষ বিভাজন দেহের বৃদ্ধি করে আর মায়োসিস হচ্ছে বংশধর তৈরি করে। কুমিল্লা বোর্ড প্রান্তীয়করণ কি? ওই যে ডায়াপেটেসিস পর্যায়ে যে ক্রোমোজোম প্রান্তের দিকে চলে যায় নিউক্লিয়াসে, সেটাই প্রান্তীয়করণ। তারপরে এখানে কি বলছে? গুরুত্ব, কার গুরুত্ব? ডক্টর নাসরিন পেঁয়াজের মূল পরাগধানের স্লাইড পর্যবেক্ষণ করে দেখলেন মূলের স্লাইডে প্রাপ্ত কোষের ক্রোমোজোম সংখ্যা পরাগধানের কোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ। আচ্ছা, প্রথম স্লাইডে মূলের স্লাইডে প্রাপ্ত কোষের ক্রোমোজোম সংখ্যা, তাহলে মূলের স্লাইডে প্রাপ্ত কোষের ক্রোমোজোম সংখ্যা ধরে 2n, আর পরাগধানের কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n। পরাগধানে মানে এখানে শুক্রাণু বোঝাইছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে ধরে নেই যে পেঁয়াজের মূলের যে স্লাইডটা এটা হচ্ছে প্রথম স্লাইড, তাহলে এটা হচ্ছে মাইটোসিস বিভাজন, আর এই শুক্রাণুর স্লাইডটা এটা হচ্ছে মায়োসিস বিভাজন। এখানে মাইটোসিস আর মায়োসিসের গুরুত্ব চাইছে। সো এইভাবে তোমরা যদি প্রত্যেকটা বোর্ড দেখো, সবগুলো বোর্ডের মধ্যেই এই মাইটোসিসের গুরুত্ব, মায়োসিসের গুরুত্ব, মাইটোসিসের বিভিন্ন ধাপ, মায়োসিসের বিভিন্ন ধাপ, এই জায়গাগুলো থেকেই কোশ্চেন আসছে। সো আমি এখানে আর সিকিউ গুলো সলভ করলাম না, কারণ এখানে সবগুলো সিকিউই তোমার ক্লাসের মধ্যে সলভ করে দেয়া আছে। শুধু শুধু এখানে স্লাইড মানে আমি যদি সিকিউ বেশি সলভ করতে চাই তাহলে হচ্ছে ক্লাস লম্বা হয়ে যাবে। এবার আমরা হচ্ছে কিছু এমসিকিউ দেখব। ঢাকা বোর্ড 2023 এর এমসিকিউ কি আছে? হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলে? এই জায়গায় তোমাদের কোশ্চেন আসবে ভাই হোমোলোগাস ক্রোমোজোম কি? এটা তো আপনি ক্লাসে বললেন না। দেখো হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে, তোমাদেরকে আমি দেখাইছি না যে এখানে এটা হচ্ছে বাবার ক্রোমোজোম, বাবার 1 নম্বর ক্রোমোজোম, মায়ের বাবার 1 নম্বর ক্রোমোজোম, বাবার 2 নম্বর ক্রোমোজোম, এবং এটা হচ্ছে ধরো মায়ের 1 নম্বর ক্রোমোজোম, মায়ের 2 নম্বর ক্রোমোজোম। এই যে বাবার 1 নম্বর ক্রোমোজোম, মায়ের 1 নম্বর ক্রোমোজোম, অর্থাৎ 1 নম্বর ক্রোমোজোম, এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে? মজার ব্যাপার হচ্ছে বাবার 1 নম্বর ক্রোমোজোমে যে যে বৈশিষ্ট্য আছে না, মায়ের 1 নম্বর ক্রোমোজোমেও কিন্তু সেই বৈশিষ্ট্যগুলোই আছে। কিভাবে? যেমন ধরো বাবার 1 নম্বর ক্রোমোজোমের এই উপরের দিকে আছে চোখের বৈশিষ্ট্য, তাহলে মায়ের 1 নম্বর ক্রোমোজোমের উপরের দিকেও চোখের বৈশিষ্ট্য থাকবে। বাবার 1 নম্বর ক্রোমোজোমে এই জায়গাতে ধরো আছে যে গলার স্বর কিরকম হবে, তাহলে মায়ের 1 নম্বর ক্রোমোজোমের এই জায়গাতেও থাকবে গলার স্বর কিরকম হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে হয়তো বাবার 1 নম্বর ক্রোমোজোমের এখানে লেখা আছে যে চোখের রং হবে কালো, কিন্তু মায়ের 1 নম্বর ক্রোমোজোমের এখানে লেখা আছে যে চোখের রং হবে নীল। দেখা গেল যে সন্তানের চোখের রং হয়েছে নীল, তার মানে সন্তানের মধ্যে এই মায়ের বৈশিষ্ট্যটা প্রকট। তো তোমাদের প্রকট আর প্রচ্ছন্ন জিন আছে না, এই যে এটা হচ্ছে প্রকট জিন, যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায়, আর এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন, যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় না। তোমরা আরেকটা জিনিস শুনছো যে জিন জোড়ায় জোড়ায় থাকে। এই যে জিন জোড়ায় জোড়ায় আছে, বাবার এখানে যে জিন আছে মায়ের 1 নম্বর ক্রোমোজোমে সেম জিন আছে, বাবার 2 নম্বর ক্রোমোজোমে যে জিন আছে মায়ের 2 নম্বর ক্রোমোজোমে সেম জিন আছে, বাট জিনের টাইপটা ভিন্ন। বোঝা গেছে? তো হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে বলা হয় বায়োভ্যালেন্ট, এটা আমরা জানি। মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়? মেটাফেজ এই মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়?
এটা হচ্ছে এখানে মনে হয় অপশন একটু ভুল আছে, এটা হবে ধরো অ্যানাফেজ, এটা হবে হচ্ছে টেলোফেজ। তাহলে টেলোফেজ পর্যায়ে হচ্ছে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়। আচ্ছা, এরপরে আমরা দেখি হচ্ছে এখানে কোনটিকে গতি পর্যায়ে বলা হয়। এই যে অ্যানাফেজ কে বলা হয় গতি পর্যায়। তারপরে নিচের কোনটিতে মিওসিস ভূমিকা রাখে, মিওসিস কোনটাতে ভূমিকা রাখে, মিওসিস হচ্ছে এই যৌনক্রমে ভূমিকা রাখে। ঠিক আছে, তো এরকম বোর্ডের সবগুলো এমসিকিউ ইনশাআল্লাহ তোমরা এই ক্লাসের থিওরি যদি তোমরা ভালো করে পড়ো তাহলে সবগুলো আনসার করতে পারবা। সো আমি হচ্ছে এখানে তোমাদেরকে বোর্ডের এমসিকিউ গুলো বেশি পরিমাণে করায় তোমাদের সময় নষ্ট করতেছি না, তাহলে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে, তোমরা ক্লাস করতে চাইবা না। বাট ইনশাআল্লাহ আমি তোমাদেরকে এটুকু হচ্ছে ভরসা দিতে পারি, তোমরা যদি আমার যে ক্লাসটা আছে এই ক্লাসটা যদি কমপ্লিটলি করো, বেশিক্ষণের ক্লাস না, 1 ঘন্টা 10-15 মিনিটের থিওরি ক্লাস, এটা করলে তোমরা সিকিউ এমসিকিউ ইনশাআল্লাহ সবকিছু আনসার করতে পারবা এইচএসসি পরীক্ষায়। ঠিক আছে, তো ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের অণুজীবের ক্লাস। তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে কোষ বিভাজনের ক্লাসটা করছো, তোমাদের জন্য এইচএসসি 24 এর রুটস এর পক্ষ থেকে এসেছে মডেল টেস্ট ব্যাচ। এই মডেল টেস্ট কোর্সে তোমরা পাবা 10টা বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ মডেল টেস্ট, তার সাথে 13টা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট। ফাইনাল মডেল টেস্টে তোমাদের রিটেন প্লাস এমসিকিউ নেওয়া হবে। তোমরা একটু এখানে দেখে নাও যে আমাদের এমসিকিউর ছবিটা কত সুন্দর, এরকম করে সুন্দর সুন্দর করে হচ্ছে তোমাদের ছবি কোশ্চেন দিয়ে এমসিকিউ কোশ্চেন নেওয়া হবে, এবং তোমরা এই এমসিকিউর যে রেজাল্ট সেটা তোমরা এরকম লিডার বোর্ড অনুসারে পাবা, যে তোমরা কত সেকেন্ডে হচ্ছে এমসিকিউ আনসার করছো, কত মার্কস পাইছো, এই জিনিসগুলো তোমরা পাবা। এবং রিটেন এক্সামও কিন্তু দিতে পারবা। রিটেন এক্সামের তোমাদের ছবিটা হচ্ছে এরকম থাকবে, তোমাদের যে কোশ্চেনের ছবি, এবং তোমরা খাতায় হচ্ছে আনসার লিখে ছবি তুলে সেই রিটেন এক্সামের আনসার করতে পারবা, এবং সেটা হচ্ছে আমরা যারা টিচাররা আছি আমরা তোমাদের খাতা চেক করে তোমাদেরকে নাম্বার দিব। এবার আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে সাজেশন ইবুক। দেখো এরকম প্রত্যেকটা চ্যাপ্টার, যেমন এটা হচ্ছে ভেক্টর, ভেক্টরের কি কি কোশ্চেন আসছে কোন কোন বোর্ডে এবং কি কি কোশ্চেন আসতে পারে, সেই জিনিসগুলো সাজেশন আকারে খুব সুন্দর করে হচ্ছে দেয়া থাকবে। এই কোর্সের পেমেন্ট হচ্ছে মাত্র 500 টাকা, এবং মেয়াদ হচ্ছে এইচএসসি 24 এর ব্যাচের বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত। সো ইনশাআল্লাহ আশা করি তোমরা এইচএসসি এর মডেল টেস্টটাও রুটস এর সাথেই দিবা।